সুধীমণ্ডলী, আমরা আজকে আমাদের 15তম নিউট্রিশন পলিসি ডায়ালগ শুরু করছি। আপনারা জানেন যে এমিনেন্সের পক্ষ থেকে আমরা এই পলিসি ডায়ালগটি কোভিড আসার পর শুরু করেছিলাম। আমাদের মূলত এই পলিসি ডায়ালগের উদ্দেশ্য হলো যে আমাদের নিউট্রিশন সেক্টরে যারা কাজ করছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের সাথে আলোচনা করে এই কোভিড সিচুয়েশনে আমাদের নিউট্রিশনকে কিভাবে এগিয়ে নিয়ে যায় এবং সকলের জন্য পুষ্টি ব্যবস্থা করা যায় সেই ধরনের পলিসি ডায়ালগ আলোচনা করে সরকারের কাছে পৌঁছে দেওয়া। আজকে আমাদের এই নিউট্রিশন পলিসি ডায়ালগে 3 জন আমাদের সম্মানিত অতিথি রয়েছেন। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে খুরশিদ জাহান, ডিরেক্টর বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন, যিনি অনেকদিন যাবত বলতে পারেন কেরিয়ারের একটা বড় অংশ তিনি আমাদের শিশুদের বুকের দুধ নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন। তার কন্ট্রিবিউশন অনেক বেশি বাংলাদেশে। আমি বলবো যে আমাদের প্রজন্মের যারা রয়েছেন, নতুন প্রজন্মের নেতৃত্বে খুরশিদ জাহান একটি তারকা বলবো আমি এই পুষ্টির জগতে। মূলত ব্রেস্ট ফিডিং প্রমোশনের জন্য, ব্রেস্ট ফিডিংটাকে এনশিওর করার জন্য আমি খুরশিদ জাহান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য এবং আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। জি, ধন্যবাদ শামীম ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ এবং এমিনেসকেও ধন্যবাদ যে আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এরপরে আমাদের গেস্ট হিসেবে রয়েছেন প্রফেসর ডাক্তার এম এ মান্নান, ডিরেক্টর ইনস্টিটিউট অফ চাইল্ড এন্ড মাদার হেলথ। তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কাজ করছেন আইসিএমএইচ এ এবং তার ব্যাকগ্রাউন্ড তো পুষ্টিতে। তিনি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত হবেন। আমরা মান্নান ভাই যখন আমাদের সাথে যুক্ত হবে আমরা তার সাথে আপনাদের আবার পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে রয়েছেন প্রফেসর সুফিয়া খাতুন, যিনি একাডেমিক ডিরেক্টর এবং হেড ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, সেন্টার ফর দ্য উমেন অ্যান্ড চাইল্ড হেলথে। ভাইস চেয়ারম্যান হিসেবে উনি বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনও রয়েছেন। এবং আমি বলবো যে আমার ব্যক্তিগতভাবে আমরা তার কাছে ঋণী এই জন্য যে তার হাত ধরেই আমরা পুষ্টির জগতে কাজ করে যাচ্ছি অনেকদিন যাবত। আমার ব্যক্তিগত কেরিয়ারের যখন আইসিএমএইচ শুরু করি সেই সময় আপার স্নেহে আমরা কাজ করেছি এবং এই পর্যন্ত আমরা এমিনেন্সের যে কোনো আপদে বিপদে আপার কাছে আমরা যাই এবং তার কাছ থেকে পুষ্টির বিষয়ে বা অন্যান্য কাজের বিষয়ে সব সময় আমরা সহযোগিতা পেয়ে আসি। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ শামীম এবং আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার চেনা প্রিয় মুখগুলিকে দেখতে পেয়ে অনেকদিন পরে এই কোভিড সিচুয়েশনে আমরা সবাই তো আলাদা হয়ে আছি, তো খুশিদের সাথে কয়েকটা অনুষ্ঠানে দেখা হচ্ছে। তো শামীমকে এবং শামীমের ওয়াইফ ডক্টর শাহিন, সে আমার প্রিয় ছাত্রী, তো সবাইকে আমাকে দেখে আমার আসলে খুবই ভালো লাগছে। আর এখানে আমাদের আরেক ছাত্র ডক্টর মান্নান, সেও আসছে, যে এখন এক্সিকিউটিভ ডিরেক্টর অফ আইসিএমএইচ। তো একটু আমি এই সুযোগে একটা কথা বলি, ইনস্টিটিউট চাইল্ড এন্ড মাদার হেলথ, সেন্টার ফর উইমেন এন্ড চাইল্ড হেলথ আর বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন, এই 3টা প্রতিষ্ঠানই আমাদের স্যার, আমাদের প্রাণপ্রিয় আমাদের স্যার, যিনি প্রদর্শক নিউট্রিশনের পথ প্রদর্শক বাংলাদেশের প্রফেসর এম কে তালুকদারের স্যারের হাতে তৈরি। তো আমার কাছে এবং ডক্টর শামীম অত্যন্ত ঘনিষ্ঠভাবে রিলেটেড উইথ দ্য প্রফেসর এম কে তালুকদার। আমরা সবাই স্যারের ছাত্র, প্রিয়জন। আমরা আজকে অনুষ্ঠানে আসছি, তো সবাইকে আমিও স্বাগত জানাচ্ছি। সবাই আমার পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আপা, অসংখ্য ধন্যবাদ আপনার ইন্ট্রোডাকশনটা এবং আমি আপনার ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি তালুকদার স্যারের কথা স্মরণ করার জন্য, যেটা আমরা গ্যাপ ছিল আমার প্রথম কথার মধ্যে। আমরা আসলে আপনাদের কাছ থেকে এই শিক্ষাগুলি পাচ্ছি যে একজন শিক্ষককে সম্মান জানানো, কাজের মধ্যে প্রত্যেকটা জায়গায় আপনারা যেভাবে তাকে স্মরণ করলেন আপনি আজকে, এগুলো আমাদের প্রজন্মকে বা আমাদের পরের প্রজন্মকে অনেক দূর নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমি আলোচনাটা শুরু করতে চাই। আলোচনার শুরুতেই আমি খুশিদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। তো এই কোভিড আসার পরে যেটা আমরা দেখতে পেলাম যে ডাব্লিউএইচওর ডিফারেন্ট পার্সপেক্টিভ, কোভিডে কি অবস্থা হবে, কোভিডে প্যান্ডেমিক সিচুয়েশনে মানুষের কি করতে হবে না হবে, অনেক স্টাডি আসলো যে ব্রেস্ট ফিডিং চালাতে হবে, কেউ কেউ আবার ব্রেস্ট ফিডিং করার সময় মাকে শিশুকে কিভাবে প্রোটেক্ট করতে হবে সেই সম্পর্কে গাইডলাইন আসলো। আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা তো ব্রেস্ট ফিডিং নিয়ে কাজ করছেন, আপনারা কি ধরনের কাজ করছেন এই মুহূর্তে এই কোভিড সিচুয়েশনে, সেটি যদি একটু আমাদের সাথে প্রথমে শেয়ার করেন। জি ধন্যবাদ। আমরা বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন থেকে, যে ম্যাডাম কিছুক্ষণ আগেই বললো যে মাঝে মাঝে কিছু প্রোগ্রামে আমাদের সাথে ম্যাডামের দেখা হচ্ছে, সেটা একটা পার্ট অফ দা আমাদের অ্যাক্টিভিটিস। তারপরে আমি বলবো যে এই করোনাকালীন শুরু হওয়ার পর থেকেই আমরা বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন থেকে যেটা করছি, যে শিশুকে ব্রেস্ট ফিডিং এর এই করোনাকালীন সময়ে মা একটা যদি করোনা সংক্রামিত হয় মা, তারপরেও সে মাঝে ব্রেস্ট ফিডিংটা করাতে পারবে, এই ধরনের যে তথ্যগুলো, এই ধরনের আমাদের কিছু মেসেজ আমাদের ডেভেলপ করেছি, সেটা আমাদের প্রচার করা হচ্ছে 1 নম্বর। এবং ফুল এই করোনাকালীন সময় আমাদের যেহেতু অনেকটা ম্যাক্সিমাম সময় আমরা বাসায় থেকে কাজ করতে হচ্ছে, অনেকেই কেউ অফিসে যেতে পারছে না, তো আমরা একটা অনলাইন একটা হটলাইন সার্ভিস চালু করেছি, যেটা ভিডিও কলের মাধ্যমে মাদেরকে বিনামূল্যে সেবাটা আমরা দিচ্ছি। প্রতিদিন প্রায় যেমন আমি বলবো যে প্রায় 50 আপ মা, প্রায় 50 জনের বেশি মা প্রতিদিন সরাসরি এটাতে যোগাযোগ করছে, প্লাস আরো তো মেসেজ প্লাস হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে তারা কানেক্টেড হচ্ছে, এটা একটা অ্যাক্টিভিটিস। এছাড়া আমাদের কিছু অনলাইন অ্যাক্টিভিটিস, কিছু লাইভ প্রোগ্রাম আমরা করছি, যেমন এই ম্যাডাম আমাদের সুফিয়া খাতুন ম্যাডাম আমাদের থাকছে, আমাদের ডক্টর এস কে রয় স্যার থাকছেন, সারিয়া তাসনিম ম্যাডাম থাকছেন, আরো বিভিন্ন চাইল্ড শিশু বিষয় নিয়ে যারা কাজ করেন তাদের নিয়ে লাইভ সেশন প্রোগ্রাম থাকছে, এটা একটা থাকছে। প্লাস এছাড়াও আমরা কিছু পলিসির দিক থেকে আমরা কিছু কাজ করেছি বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন। যখন শুরুতেই করোনার সময়টা আসে, তখন সেই সময়ে যেসব আইসি ম্যাটেরিয়াল যেগুলো ডেভেলপ হয়েছিল, যেটা আইসি অন হচ্ছে এক্সক্লুসিভলি বলবো ব্রেস্ট ফিডিং এর উপরে, কমপ্লিমেন্টারি ফিডিং এর উপরে, সেই সময় সেই টেকনিক্যাল কমিটিতে আমরা বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন থেকে রিপ্রেজেন্টেটিভ ছিলাম, আমি নিজেই ছিলাম এবং আমাদের স্যারও ছিলেন, ম্যাডামও ছিলেন কয়েকটা কমিটিতে। এছাড়াও ডিজাস্টার মিনিস্ট্রিতে থেকে যে একটা করোনাকালীন সময়ে প্লাস এরপরের যদি দুর্যোগের সময় যে ধরনের খাদ্য যেগুলো দেওয়া হবে, শিশু খাদ্য বা আদার্স যেগুলো দেওয়া হবে, সেই বিষয়েও যে গাইডলাইনটা প্রস্তুতকরণ, সেখানেও আমরা ইনভলভ ছিলাম। তো এর পাশাপাশি আমাদের এখন এবং অফিসে ফিজিক্যালি আমি বলবো যে স্বল্প পরিসরে আমরা ফিজিক্যালি কাজ করছি, বাট তারপরেও আমাদের যে ওকেতানি ব্রেস্ট মাসাজ, যেটা সরাসরি ফিজিক্যালি মাকে না দিলেই নয়, সেটা আমাদের অফিস থেকে সেটা সরাসরি প্রোভাইড করা হচ্ছে, এটা সপ্তাহে 3 দিন আমরা দিচ্ছি। এছাড়াও আমরা অনলাইনে যেটা করছি, যে সারা বাংলাদেশে যতগুলো আমরা, আপনি জানেন যে শিশু বান্ধব হাসপাতাল যে কার্যক্রমটি আছে, এটা বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন আমরা জাতীয় পুষ্টি সেবার মাধ্যমে এটা বাস্তবায়ন করে থাকি। সেখানে আমরা 1035টা হসপিটালকে আমরা ইতিমধ্যে শিশু বান্ধব হাসপাতালের উপর প্রশিক্ষণ দিয়েছি। তো সেই প্রশিক্ষণ দেওয়ার পরেই এখন তাদেরকে আমরা অনলাইনে তাদেরকে আমরা প্রত্যেকটা জায়গায় একটু আমাদের চেকলিস্ট অনুযায়ী তাদের সাথে কথা বলা হচ্ছে, যে কোথাও কোনো এই ব্রেস্ট ফিডিং বিষয় নিয়ে স্পেশালি তাদের এখন কোনো কারো ট্রেনিং এর দরকার আছে কিনা, কারণ অনেকেই আগের যাদের আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম তারা নেই, তারা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, কেউ নতুন এসছে, রিসেন্টলি অনেকগুলো নতুন ডাক্তার জয়েন করেছে। তো আমরা এখানে অনলাইনে তাদেরকে ব্রেস্ট ফিডিং এর এক্সক্লুসিভ জাস্ট একদম সংক্ষিপ্ত করে, কতটুকু না জানলে কিভাবে অ্যাটাচমেন্ট পজিশন দেখাতে হবে, কিভাবে মেনটেন করে মাকে ব্রেস্ট ফিডিং করাতে বলতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। এছাড়াও আমাদের যে মাদার সাপোর্ট গ্রুপ আছে, আমাদের এ পর্যন্ত আমরা আমি বলবো যে 750-র উপরে মাদার সাপোর্ট গ্রুপ হয়েছে আমরা বাংলাদেশে। সেই মাদার সাপোর্ট গ্রুপের যে মেম্বার যারা সিএসসিপি, এবং তাদের যে মাগুলো যে একদম মানে সাধারণ মা, গ্রামের যারা কোনো কিছুতেই, কেউ হাউসওয়াইফ, কেউ স্টুডেন্ট, এরকম যারা মা আছে, তাদেরকেও আমরা এই সময়ে একটা ছোট্ট একটা সেশন নিয়েছি, আমরা তাদের প্রশিক্ষিত করেছি আবারও নতুন করে, তার আগে থেকেই ট্রেন আমাদের এই বিষয়গুলোতে। তারপরেও একটু এই করোনাকালীন সময় কিভাবে স্পেশালি এই যে মাস্ক পরে কিভাবে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে বা হ্যান্ড ওয়াশ করতে হবে কিভাবে, এই বিষয়গুলোর উপর আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। এটা আমাদের অনলাইনেই আমরা দিয়েছি তাদেরকে প্রশিক্ষণটা। এছাড়াও আমাদের মনিটরিং একটা কাজ চলছে, যে ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট, যে মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশু বাড়তি খাদ্য উহা ব্যবহারের সরঞ্জামাদি, যে বিপণন নিয়ন্ত্রণ আইন 2013 এবং এর বিধিমালা, এই অনুযায়ী যে আইনটা আছে সে তার উপরে আমাদের মনিটরিং হচ্ছে। সেই মনিটরিং এর ফলাফল অলরেডি আমরা 4টি মানে পত্র, আমি বলবো যে আমরা যেহেতু এটা আইপিএইচএন, এটার মানে মেইনলি যেটা কাজ করে সরকারের
পক্ষ থেকে যারা সদস্য সচিব হিসেবে আছে এই আইনটির বাস্তবায়নের বিষয়ে, সেখানে আমরা দিয়েছি, আমরা কিছু ফাইন্ডিংস পেয়েছি। ইদানিং এই করোনাকালীন সময় দেখছি আমরা প্রচুর ভায়োলেশন হচ্ছে, সেই ভায়োলেশন গুলো একত্র করে সেটা আমরা দিয়েছি যাতে এই বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়। এর পাশাপাশিও আমাদের আরো বিভিন্ন ধরনের প্রচারণামূলক কার্যক্রম চলছে, আরো প্ল্যান হচ্ছে যে সামনে আরো কিভাবে আমরা আরো বর্ডার ওয়েতে যে করতে পারি। আমি আমাদের সাথে মান্নান ভাই যোগ দিয়েছে। মান্নান ভাই, আপনার ভিডিওটা কি একটু অন করবেন? মান্নান ভাই? না, মাইকটাও কাটা। জি, মান্নান ভাই আপনার ভিডিওটা এবং সাউন্ডটা যদি অন করেন। অ্যাড হচ্ছে তো দেখতেছি, কিন্তু পাও নাই, একটু পাও নাই ওনাকে কল করে দেখেন। আচ্ছা মান্নান ভাই, তুষার তুমি মান্নান ভাইকে একটু দেখো তো যে উনি অন হতে পারছে কিনা। দেখাচ্ছে উনি সংযুক্ত হয়েছেন, কিন্তু হয়তো এখনো লাইনটা পায়নি। আমরা সুফিয়া আপা আপনার কাছে একটু আসি যে তো প্র্যাকটিক্যালি যদি আমরা আমাদের নিউট্রিশন স্পেশালি ব্রেস্ট ফিডিং প্রোগ্রাম ধরি, আমাদের বিভিন্ন হসপিটাল বেসড ব্রেস্ট ফিডিং প্রোগ্রাম ছিল। আপনার যেটা ফ্রেন্ডলি হসপিটাল নিয়ে বললেন, যেটা খুশির যেটা বললেন যে বেবি ফ্রেন্ডলি হসপিটাল, অথবা আমরা কমিউনিটি ক্লিনিক, গভর্নমেন্টের যে সমস্ত আপনার উপজেলা হেলথ কমপ্লেক্স, এই জায়গাগুলোতে মারা আসলে আমরা দেখতাম যে তারা আপনার ব্রেস্ট ফিডিং রিলেটেড সার্ভিসগুলি পেত, প্রমোশন হতো, অ্যাক্টিভিটিস গুলি হতো। আবার কমিউনিটি ক্লিনিক বা অন্যান্য ইয়ের মাধ্যমেও কমিউনিটি যে অ্যাক্টিভিটিস গুলো ছিল সেটাও আপনার তাদেরকে প্রমোশন করা, ব্রেস্ট ফিডিং এর সাথে সংযুক্ত করা, এই সার্ভিস গুলো ছিল। কিন্তু কোভিড আসার জন্য ওভারঅল টোটাল সার্ভিসটাই আপনার ইন্টারাপ্ট হয়। আমরা মাঠ পর্যায়ে যখন দেখি যে সার্ভিসের অবস্থাটা কি, মানুষও সেভাবে সার্ভিসের কাছে যাচ্ছে না এবং সেইভাবে নিচ্ছ না। আমার আপনার কাছ থেকে একটু দুটো বিষয় জানারই, একটা হলো ডেলিভারি তো এই মুহূর্তে হচ্ছে, তাহলে কি এই ডেলিভারি গুলো ব্রেস্ট তার আমাদের হোম বেসড ডেলিভারি বেশি হচ্ছে কিনা, সেটা সেফ ডেলিভারি ক্ষেত্রে কতটুকু ইন্টারাপ্ট করছে, আবার ব্রেস্ট ফিডিং প্রমোশনের জন্য যে সাপোর্টটা দরকার সেটা কতটুকু ইন্টারাপ্ট করছে, সেই সিচুয়েশন গুলো আপনার জানা মতে কি অবস্থা এবং সেটা থেকে উত্তরণের উপায়টা কি আপনার? অনেক ধন্যবাদ। এই কথাগুলি যেগুলি তুমি আমাকে প্রশ্ন করলে, এটা একদম মাটিও মানুষের কাছে। তো আমি এটা বলবো যে যখন নাকি এই কোভিড-19 আসলো, তখনই কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে নিওনেটাল ফোরাম, ইউনিসেফ আমাদেরকে ইমিডিয়েটলি, আমার মনে হয় এপ্রিলের প্রথম দিকেই আমাদের যারা আমরা এই ব্রেস্ট ফিডিং এবং নিওনেটাল হেলথ নিয়ে কাজ করি, আমাদের সরকারের পক্ষ থেকে একটা বড় নীতি নির্ধারক একটা বিরাট একটা মিটিং হলো, এবং এখানে আমরা সবাই ছিলাম যারা আমরা নিউনেট এবং পিডিয়াট্রিক্স এন্ড ইউনিসেফ, সরকার সবাই মিলে আমরা তখন পর্যালোচনা করলাম যে আসলে আমাদের নীতিটি কি হওয়া উচিত। এবং তখন WHO এবং আমরা WHO এর প্রতিটা নির্দেশনা আমরা চুলচেরা বিচার করলাম, এবং দেখা গেল যে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের এবং ইউনিসেফ আমরা সবাই একমত হলাম যে মা যদি কোভিড পজিটিভ হও তাহলে তাকে আমরা বুকুর দুধ, শুধুমাত্র বুকুর দুধে খেতে দেব। সেক্ষেত্রে আমরা সে স্বাস্থ্যবিধি মেনে বাচ্চাকে বুকুর দুধ খাওয়ানোর চেষ্টা করতে হবে। কারণ হলো বুকুর দুধ না খাওয়ালে যে হেলথ হ্যাজার্ড হবে, যে স্বাস্থ্যে যে ক্ষতি হবে, তার চেয়ে না খাওয়ালে বেশি ক্ষতি হবে বরং বুকের দুধ খাওয়ানোতে। এবং এই পর্যন্ত পৃথিবীতে এতদিন হয়েছে এখন পর্যন্ত কোথাও আসেনি যে মায়ের বুকের দুধে ভাইরাসটা আসে। তো সুতরাং আমাদের সরকারের পক্ষ থেকে যেটা নির্ধারণ হলো, এখন আমরা সবাই সিদ্ধান্ত নিলাম, আমরা WHO র মতামত, ইউনিসেফের যে মতামত সেটাকে আমরা একসেপ্ট করলাম, এবং আমাদের যত যা স্বাস্থ্যকর্মীরা আছে তারা কিভাবে মাদেরকে সেবা দিবেন, তারা কোভিডের হলে তারা কিভাবে নিজেকে সুরক্ষা করবেন এবং কিভাবে মাকে সেবা দিবেন,
সেই সমস্তগুলি আমরা নিয়ম নীতি সব রক্ষা হয়ে গেল। এবং বলা হচ্ছে যে মা যদি কোভিড পজিটিভ হয় বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, সরাসরি সরাসরি বুকের দুধ খাওয়াবেন, মা মাস্ক পরে থাকবেন, মা হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢাকবেন এবং হাত পরিষ্কার করবেন, বুকের দুধ খাওয়াবেন। খাওয়ানোর পরে বাচ্চাকে 3 ফুট দূরে, 6 ফুট হলে ভালো হয়, নাহলে 3 ফুট দূরে ওই রুমের মধ্যে রাখবেন। তো সুতরাং এইখানে আর কোনো কন্ট্রোভার্সি নাই যে বাচ্চাকে বুকের দুধ খাওয়াও কি না খাওয়াবো। আর যার কোভিড পজিটিভ না বা সাসপেক্টেড কেস, সেখানে কোনো কিছু প্রশ্নই আসে। তো সুতরাং সরকারের পক্ষ থেকে আমাদের এই নিয়ম হয়ে গেল। এবং এরপরে আমরা যারা ব্রেস্ট ফিডিং নিয়ে কাজ করি, নিউনাটাল হেলথ নিয়ে কাজ করি, আমি পার্সোনালি যেরকম WHO এর BMS কোড নিয়ে ইন্টারন্যাশনাল ওয়েবিনার হলো, ইউনিসেফ এর ইন্টারন্যাশনাল ওয়েবিনার হলো, ইরফানের ইন্টারন্যাশনাল ওয়েবিনার হলো, প্রত্যেকটা আমরা ফলো করলাম, অংশগ্রহণ করে দেখলাম সবারই এক কথা, বুকের দুধ খাওয়াতে হবে। কিন্তু যেটা তুমি বলছো যে আসলে এই বুকের দুধ খাওয়ানোটা মাঠ পর্যায়ে কি আছে, অবশ্যই প্রথম দিকে যেরকম আমার যেরকম হাসপাতালে সেন্টার ফর উইমেন অ্যান্ড চাইল্ড হেলথ, প্রথম দিকে অনেক রুগী সব মারা কিন্তু হাসপাতালে আসতো, তখন ওই যে ঘরে ডেলিভারি কম হতো প্রথম দিকে। ইদানিং ঘরে ডেলিভারি অনেক বেড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। কারণ আমাদের নিউনাটাল ওয়ার্ডে অনেক বাচ্চা সিভিয়ার বা অ্যাসফিক্সিয়া, পাশে ডেলিভারি হওয়ার জন্য এইরকম রোগী প্রচুর। আমাদের সেই সাভারের যে হাসপাতালে, এখানে আমাদের আগে নর্মালি থাকতো 9-10 জন সিভিয়ার অ্যাকিউটলি ইল নিউবর্ন, এখন 15-20 জন। মানে এই যে হসপিটাল ডেলিভারিতে না আসে মানুষের বাসায় ডেলিভারি শুরু করছে। এবং এটাতে অবশ্যই তার বুকের দুধ খাওয়ানোতে তো বিরাট ব্যাঘাত হচ্ছেই, এবং বাচ্চাদের শিশু স্বাস্থ্য নিয়োগ, সিভিয়ার বাচ্চা, অনেক বাচ্চা নিউরোলজিক্যাল যে সমস্যা এটা দেখা দিয়েছে। আর একটা হলো যে বুকের দুধ খাওয়ানো আসলে ঠিকই, মানুষ তো ভয় পাচ্ছে, নর্মাল স্বাস্থ্য সেবাই নিতে যায় না, আবার স্বাস্থ্যকর্মীরা ভয় পাচ্ছে, কে কোভিড না, সেটা পজিটিভ কেউ জানে না। যার জন্য বুকের দুধ খাওয়ানোতে অ্যাটাচমেন্ট পজিশন এটা খুব ইন্টিমেট ভাবে দেখাতে হয়, এই জায়গাটা বিরাট ডিস্ট্রাকশন হচ্ছে। সেটা বড় হাসপাতালগুলোতে, ছোট হাসপাতালগুলোতে, মাঠ পর্যায়ে, সব জায়গায়। যেরকম আমি ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনকে বলছি বারবার যে দেখো, এখন তো আমরা সব নীতিমালা নিয়ে অনলাইনে করছি, কিন্তু সবাই তো অনলাইনে আসতে পারে না। গ্রামে একটা মা তো অনলাইনে আসতে পারছে না, তাহলে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে আমাদের কর্মীকে যেতে হবে, ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন কর্মীকে যেতে হবে, অ্যাটলিস্ট ওই হাসপাতালে যেতে হবে, গিয়ে স্বাস্থ্যকর্মীকে বলতে হবে আপনারা এটা করেন, আপনারা এটা করেন। ওনাদের গিয়ে ওখানে প্রোটেক্টেড অবস্থায় গিয়ে বলতে হবে ডাক্তার সিস্টারকে আপনারা প্রোটেকশন নিয়ে মাদেরকে হেল্প করেন। এইটা একটা কথা। এইটা মাদের যে ডাইরেক্ট হেল্প, এটা একটু আগে কমই ছিল, আমরা অনেক চেষ্টা করছিলাম মাদার সাপোর্ট গ্রুপ দিয়ে করার জন্য, হাসপাতাল, বেবি ফ্রেন্ডলি হাসপাতাল আর সমাজকে মাদার সাপোর্ট দিয়ে। তো এখন এই জিনিসটা অবশ্যই আমাদের অনেক ইন্টারপ্রেট হয়েছে। আর এই সুযোগটা কে নিচ্ছে? এই সুযোগটা নিচ্ছে এই দুধের কোম্পানিগুলো, যারা কোনো ধরনের নিয়ম মানছে না। এবং সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের অনেক পিডিয়াট্রিশিয়ানকেও তারা অনলাইনে এই কথা প্রচার করে যাচ্ছে, তাদেরকে আনতেছে, বলতেছে বুকের দুধ খান, বুকের দুধ ভালো, বুকের দুধ না হলে তাহলে আমাদের দুধ খাও। তো এই যে একটা তারা ভায়োলেশন করছে, এইটা আমি খুবই চিন্তিত আছি। আমি ভাবছি আজকে পিডিয়াট্রিক্স এর যে ফেসবুক প্ল্যাটফর্ম আছে ওখানে আমি গিয়ে বলবো, যাতে নাকি আমাদের যে পিডিয়াট্রিশিয়ানরা, কারণ আমি বাংলাদেশ পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের IUICF ব্রেস্ট ফিডিং যেটা কমিটি আছে ওটা চেয়ারপারসন। তো আমি ওখানে এটা বলার চেষ্টা করব যে তারা এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য না যায়। তবে আমাদের মাঠ পর্যায়ে বুকের দুধ খাওয়ানোতে আসলে অনেক গ্যাপ হয়ে গেছে এই কোভিডের জন্য, এটা আমি বলতে চাই। আমি এখানে দুটো বিষয়ে কথা বলতে চাই। তো আমরা ব্রেস্ট ফিডিং করাতে হবে, WHO আপনি যে কথাগুলো বললেন যে WHO গাইডলাইনে ব্রেস্ট ফিডিং এ করানোর জন্য কথা বলছে। আমরা এই পর্যন্ত কোনো পেশেন্টে পাওয়া যায়নি যে মার থেকে বাচ্চার বুকের দুধ খাওয়ানোর সময়
এই করোনা কোভিড-19 ভাইরাস যাচ্ছে। কিন্তু আমি দুটো পয়েন্ট আপনাকে এখানে উল্লেখ করতে চাই। একটা হলো বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ডিজি হেলথ থেকে আপনার কোভিড-19 ট্রিটমেন্টের একটা গাইডলাইন তৈরি করা হয়েছে, যেটার ক্লিনিক্যাল ট্রিটমেন্ট এন্ড ম্যানেজমেন্ট গাইডলাইন, যেটা সপ্তম ভার্সন পর্যন্ত আমি পড়েছি, হয়তো অষ্টম ভার্সনও এর মধ্যে হয়তো আসার কথা। এই গাইডলাইনটাতে একজন বুকের দুধ বা ডেলিভারির সময়, এই কোভিড এর সময় কি ধরনের বুকের দুধ দিতে হবে কিনা, বা কোনো যদি মা কোভিড আক্রান্ত হয় সেই সময় বুকের দুধ দিতে হবে কিনা, এইটার কোনো উল্লেখ নাই, কোনো কিছুই বুকের দুধ সম্পর্কে নাই। আমাদের ন্যাশনাল টেকনিক্যাল কমিটির আপনি জানেন যে চেয়ারম্যান স্যার যে আছেন, উনি একজন পেডিট্রিশিয়ান এবং উনি আপনার বুকের দুধেরই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং নেতৃত্বে আছে। আমরা সবাই বিষয়ে কাজ করছি, কিন্তু আমার ব্যক্তিগত আপনার মাধ্যমে আপনার এখানে একটা কমেন্টস আমি চাইবো যে এটা নাই কেন এখনো এই গাইডলাইনের ভিতরে, এবং আপনার মাধ্যমে বিনীত আবেদন এই ন্যাশনাল টেকনিক্যাল কমিটির কাছে থাকবে যেন বুকের দুধের বিষয়টা এই গাইডলাইনে অন্তর্ভুক্ত করা হয়। আমি সেই সাথে সাথে আপনার ধন্যবাদ জানাতে চাই যে অ্যালাইভ এন্ড থ্রাইভ ওনারা একটা পুষ্টি, এই কোভিড-19 এর সময় পুষ্টির ব্যবস্থাপনা কিরকম হবে সেটার মাঠ পর্যায়ে কাজ করার জন্য একটা গাইডলাইন তৈরি করেছেন ওনারা, যেখানে বুকের দুধের কথা বলা আছে। আমি আপনার মাধ্যমে তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে যে অ্যাটলিস্ট তারা একটা গাইডলাইন তৈরি করেছে। কিন্তু আমি সাথে একটা কথা বলতে চাই যে আমি গত 4 মাসে আমরা যদি মার্চ থেকে ধরি, এই জুলাইয়ের আজকে 20 তারিখ পর্যন্ত আমাদের ডিজি হেলথের হেলথ এডুকেশন ব্যুরো থেকে, আমাদের এনএনএস থেকেও বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন মিডিয়াতে এসেছে কোভিড-19 রিলেটেড, মানুষের কি উচিত কি করা উচিত না। আমি এই পর্যন্ত সেখানেও কোনো বুকের দুধ পালন করার জন্য মাঠ পর্যায়ে মানুষদেরকে, কারণ আপনি যেটা বললেন যে ডেলিভারি এখন বাসায় হচ্ছে, মানুষকে এখানে সচেতন করার জন্য এই পর্যন্ত কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখিনি। আপা এই ব্যাপারে আপনার মন্তব্য আমি একটু আশা করছি। আসলে আমি কেন যে আসিনি আমি জানি না। আমি তো বললাম যে এপ্রিল মাসে প্রথমেই আমাদের বিরাট মিটিং হয়েছে, এবং ওখানে চুলচেরা বিচার এবং গাইডলাইনে ইনক্লুড করার জন্য সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন, প্রফেসর শহীদুল্লাহ ছিলেন, যিনি এই কমিটির হেড, উনি ছিলেন, এবং ইউনিসেফ থেকে লোক ছিল, এবং প্রত্যেকেই আমরা এতদিন পর্যন্ত কেন এটা ঢুকে নেই এটা আমি জানি না। কেন বিভিন্ন ফোরামে আমাদের পিডিয়াট্রিক্সে নিউনেটাল বাংলাদেশ নিউট্রাল ফোরাম, বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি মানে ওয়েবিনার হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় এই কথা হয়েছে। এবং আমাদের যে পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট প্রফেসর মঞ্জুর হোসেন, ওনাকেও আমি বলেছি যে আপনি নিউনেটাল, ওনারা বললেন যে সরকার আমাদেরকে পিডিয়াট্রিক্স এর ব্যাপারে লেখার জন্য বলেছেন নীতিমালা। তখন আমি বলেছি যে মঞ্জুর ভাই, তা পিডিয়াট্রিক্স এর মধ্যে তো নিউনেটও পড়ে, ওনাকেও বলেছি যে আপনি এইটা ইনক্লুড করেন। আসলে আমি এই নীতিমালাটা সম্পূর্ণ পড়ি নাই, কেন সরকারের তো সদিচ্ছা আছে। তারপরে আমি ডক্টর মুস্তাফিজ যে এনএস এর যে, ওকে একদিন ফোন করলাম যে মুস্তাফিজ তুমি এটা দেখছো যে এই দুধের কোম্পানিরা যেগুলো করছে, তো তখন বললো যে আপা আমাদের মিটিং হচ্ছে, আমাদের সবই আছে। এখন যদি সবাই আমাকে মুখে মুখে বলে এবং মিটিং এর মাধ্যমে নির্ধারিত হয়ে গেছে এপ্রিল মাসে যে বুকের দুধ খাওয়ানোর WHO গাইডলাইন, দে উইল ফলো, উই উইল ফলো যে গাইডলাইন অফ WHO। তো সেই WHO তে পরিষ্কার হয়ে বলা আছে বুকের দুধ ছাড়া আর কিছুই না, এবং মা পজিটিভ হলে খাওয়াতে হবে, কিভাবে খাওয়াতে হবে তা প্রত্যেকটা জিনিস লেখা আছে। কিভাবে স্বাস্থ্য যে সেবা দিবেন উনি কিভাবে সুরক্ষা পাবেন, কিভাবে মাকে সুরক্ষা দিবেন, কিভাবে বুকের দুধ খাওয়াবেন। কেন এটা আসে নাই, এটা কোন কি কারণে আমি জানি না। তবে আমি শহীদুল্লাহকে এই কথাটা আমি অবশ্যই শহীদুল্লাহকে আমি বলবো যে শহীদুল্লাহ দেখো তোমার, তো আমাকে যদি একটু নির্দিষ্টভাবে বলে দেওয়া হয় যে কোথায় আছে এটা, তাহলে আমি শহীদুল্লাহর সাথে কথা বলবো এবং বলবো যে এটা ইনক্লুড করার জন্য। অবশ্যই আপনার কাছে আসি।
পলিসি আসে, পলিসির জায়গা থাকে, মাঠ পর্যায়ে আসে না। আমি আপার সাথে কথায় একমত হয়ে বলছি যে গাইডলাইন, আমি 7th এডিশন গাইডলাইন পর্যন্ত দেখেছি যে আসে নাই, কারণ যেটা কোভিড-19 পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। কিন্তু 11th ট্রাইব তারা আলাদা করে একটা পুষ্টি ম্যানেজমেন্টের কথা বলছে, সেটাতে ক্লিয়ারলি আছে। কিন্তু যেটা 11th ট্রাইব থেকে, তো ওখানে আমরা পিডিয়াট্রিশিয়ানরা ওর সাথে কাজ করছি। তো এই ব্যাপারে তো আমাদেরও মতামত যে 11th ট্রাইব এটা আমি দেখেছি যে ওরা এটা করছে, খুবই ভালো করছে, কিন্তু সরকার থেকে তো বহু আগে সিদ্ধান্ত হয়ে গেল, কেন লিখিতভাবে আসেনি, আমি এটা অবাক হচ্ছি। ম্যাডাম এখানে আমি একটু বলতে চাই যে কেন সরকার থেকে, যেটা শাহিন ভাই বলছেন যে এখনো 8ম এডিশন যেটা 7ম পর্যন্ত উনি পাননি, বাট যখন শুরুতে এপ্রিল মাসে কিন্তু আমরা কিন্তু এটা নিয়ে বসেছিলাম, এনএনএস থেকে, WHO থেকে, ইউনিসেফ থেকে, আমরা বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন, আরো হচ্ছে আপনার কিছু আরো অনেক অর্গানাইজেশন থেকে, এবং ওজিএসবিও এখানে ছিল, বিপিএ থেকেও ছিল। ওখানে কিন্তু এটা নিয়ে কি গাইডলাইন নির্দিষ্টভাবে যাবে ওই বইয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু একটা তৈরি করে দিয়েছি। এখন কেন যায়নি সেটা জানি না, বাট আমরা কিন্তু আমাদের কাছে যাওয়া হয়েছিল, এটা আমরা একটা দিয়েছি গাইডলাইন। এছাড়াও কিন্তু এনএনএস থেকে এই গাইডলাইন কিন্তু আলাদা করে কিন্তু এনএনএস থেকে কিন্তু মাঠ পর্যায়ে সব জায়গায় এটা পাঠিয়ে দিয়েছে, যেটা আমরা জানি যে যত আপনার যে হেলথ সিস্টেমের যে সিস্টেমটা আছে, একদম উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে কমিটিগুলো সব জায়গায় কিন্তু এটা পাঠিয়ে দিয়েছে, বাট আলাদা করে হয়তো বা টিভিতে প্রচারণা এটা ওরকম করে দেখা যায়নি যে স্পেশালি। বাট এটার উপরে কিন্তু আমাদের যে ডিভিশনাল যে ডিজিটাল যে বোর্ড গুলো আছে প্রত্যেকটা মেডিকেল কলেজ, হসপিটাল এবং ডিভিশনাল, স্বল্প পরিসরে যদিও বলবো, সেখানে কিন্তু এটার উপর প্রচারণা হচ্ছে। কিন্তু এখনো ডিজি অফিসের যে গাইডলাইনে কেন এটা যায়নি সেটা আমিও একটু অবাক হচ্ছি, কারণ এটা বিষয় ওখানে অন্তর্ভুক্তর জন্যই কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছিল সেই সময়। আমরা কিন্তু সেই জন্য খুব তাড়াহুড়া করে বসে ওটা কিন্তু ঠিক করে দিয়েছিলাম, আমরা জানি, আমি মিটিং এ ছিলাম, এটা একদম এপ্রিলের শুরুর দিকে ছিল যখন করোনার বাংলাদেশে প্রথম হচ্ছে। জানি না কোথাও হয়তো একটা গ্যাপ রয়ে গেছে, যেটা হয়তো বা নেক্সট ডে ম্যাডাম আপনি যদি শহীদুল্লাহ স্যারকে হয়তো বলেন যে ওই কমিটিতে তিনি হয়তো এটা আরো তড়িৎ গতিতে পরবর্তীতে হয়তো সংযুক্ত করতে পারেন। এখন খুশিদ, এখানে একটা বড় বিষয় যেটা হলো যে গাইডলাইনে আসলো, পলিসিতে আসলো, কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে তো একটা বড় সমস্যা থেকে যাচ্ছে। এবং আমি 11th ট্রাইব যখন আপনার এই নিউট্রিশন গাইডলাইনটা তৈরি করে, আমি ব্যক্তিগতভাবে এখানে একটু ক্রিটিক্যাল হয়ে যদি আমি আলোচনা করি, গাইডলাইনটাতে দেয়া আছে যে আপনার মাঠ পর্যায়ের কর্মীরা কি করবে। আমি সেই সময় আপনার মাঠ পর্যায়ে যারা কর্মী ছিল তাদের নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল, আমি জানতে পারলাম যে আমাদের দেশের সেই সময় কমিউনিটি ক্লিনিক, এফডব্লিউভি, এফডব্লিউএ সবাইকে পেশেন্টের আপনার যারা প্রসপেক্টিভ পেশেন্ট তাদের আইডেন্টিফিকেশনের জন্য এবং কন্ট্রাক্ট ট্রেসিং এর জন্য কমিউনিটিতে তাদের দিয়ে প্রায় একজন পার্সনকে দিয়ে পার ডে প্রায় অ্যারাউন্ড 100 এর মতন তারা ডাটা কালেকশন করাচ্ছিল। তারা মানুষের সাথে গিয়ে তারা একটা র্যাপিড সার্ভে কোশ্চেনের মতন করে যে তাদের সিমটম এগুলো আছে কিনা সেটা করা হচ্ছিল। এবং আমার ডাটা কালেকশনে যেহেতু আমি গবেষণায় কাজ করি এবং আপনারাও সবাই জানেন যে একটা লোককে দিয়ে 100টা লোকের সাথে পার ডে যদি ইন্টারাকশন করানো হয় তাহলে তার কিন্তু আর সময় থাকে না কাজে। 100টাও খুবই ডিফিকাল্ট একটা টাস্ক, শুধু যদি আমি সিম্পল ডাটা কালেকশনটাই করি নাম ইটিএস দিয়ে। সেখানে পুষ্টির কথা বলা, ব্রেস্ট ফিডিং এর কথা বলা, ইটস কমপ্লিটলি ইম্পসিবল। তার মানে কি আমরা পলিসি করলাম, গাইডলাইন করলাম, কিন্তু যাদেরকে যেটা ইমপ্লিমেন্টেশন হবে তারা কিন্তু বিজি ফর কন্টাক্ট ট্রেসিং। তার মানে এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে। আরেকটা হলো যে তারা আপনার যদি সার্ভিসটা দিতেও চায়, তারা সার্ভিস সেন্টারে বসে থাকে, সোশ্যাল স্টিগমা এবং এই কোভিড এর যে ইনফেকশনের কারণে মানুষ তো হেলথ সার্ভিসের এখানে আসছিল না, স্পেশালি প্রেগনেন্ট উমেনরা হয়তো আরো বেশি স্টিগমা। আমাদের কোনো ডাটা নাই যে তাদের ভিতরে স্টিগমা কতটুকু, বাট অ্যাজ ইউজুয়াল জায়গায় স্টিগমাটা কাজ করবে না। তাহলে এখানে সোশ্যাল মিডিয়া না হলো মাস মিডিয়ার একটা বড় রোল থাকার কথা, মানুষকে অ্যাওয়ার করা যে তুমি এখন প্রেগনেন্ট, ডেলিভারি হলে তোমার সেফ ডেলিভারিটা তুমি কিভাবে নিবা এবং ব্রেস্ট ফিডিং তোমাকে করতেই হবে। এবং বিবিএফ যে কাজটা করছিল আমি মনে করি যে দিস এন এক্সিলেন্ট জব, যে তারা ওভার টেলিফোনে যে সার্ভিসটা তারা প্রোভাইড করছে। কিন্তু 50 জন
দেখেন যে একটা তারা দেওয়ার পর যতটুকু তারা বলতে পেরেছে তাদের 50 জন করে তারা কল করছে, কিন্তু এটা মাস মিডিয়াতে আসা অনেক বেশি জরুরি মানুষকে অ্যাওয়ার করা এবং মানুষকে ব্রেস্ট ফিডিংটা এনশিওর করার ক্ষেত্রে। হয়তো টিভির মাধ্যমেই নিউজ পেপার বা অন্যান্য মাধ্যমে যে ব্রেস্ট ফিডিংটা কিভাবে করবে সেটা দেখানো উচিত ছিল। তো আমি খুশি। আপনার মতামত চাই যে সরকারের এখানে ইনভেস্টমেন্টটা অনেক কম কমিউনিকেশনে তাদেরকে অ্যাওয়ার করার ক্ষেত্রে, এটা আমার পার্সপেক্টিভ। আপনি কি মনে করেন শুধু হেলথ মিনিস্ট্রি না, আমি মনে করি না যে শুধু এনএনএসসি করবে, অন্যান্য তো আমাদের ওপিরা আছে বা ইনফরমেশন মিনিস্ট্রি, হ্যাঁ, যেখানে আমাদের একজন তথ্য প্রতিমন্ত্রী যিনি রয়েছেন তিনি একজন ডাক্তার এবং আমি জানি যে উনি পজিটিভলি অনেক কিছু আনতে চান, সেই জায়গাটা তো তাদেরও একটা বড় রোল রয়েছে বলে আমি মনে করি। আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। জি, মানে ঠিকই বলেছেন যে এই যে পলিসির জায়গায় পলিসি হচ্ছে, আসলে ইমপ্লিমেন্টেশনে যে কোথায় আসলে দেখা যাচ্ছে যে সেরকম রিফ্লেকশনটা আসছে না, যেটা আমরা যারা সবসময় যারা কাজ করছে এই লাইনে, আপনারা আছেন, ম্যাডামরা কাজ করছে, যারা আপনারা ভালো করে আরো বলতে পারবেন দীর্ঘদিন থেকে পলিসিতে আমরা বাংলাদেশে বলবো যে বিশেষ করে অন্যান্য পলিসি যেমন আবার আইওআইসিএফ স্পেশালি নিউট্রিশনের পলিসির পরে বলবো যে আমাদের ভালোই পলিসিগুলো অনেক স্ট্যান্ডার্ড এবং ভালো মানেই ওখানে লেখা, বাট ইমপ্লিমেন্টেশনে যে আমরা যেটা ঘাটতি পাচ্ছি বরাবরের মতো এখানে একটা সমন্বয়হীনতা, সব জায়গায় কোঅর্ডিনেশনের একটা বড় একটা গ্যাপ থেকে যাচ্ছে সব সময়। যে কোঅর্ডিনেশনটা সবাই ভাবছে এটা হয়তো বা ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের কাজ বা ব্রেস্ট ফিডিং মানেই শুধু বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের কাজ, আসলে তো তা না। কারণ বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের স্টাফ কয়টা, আমাদের জনবল কতটুকু, বা আমাদের আর্থিক ইয়েটুকু কতটুকু, তো সব দিক থেকে বিবেচনা করতে হবে। সারা বাংলাদেশে এত কোটি জনগণের মধ্যে এই আমাদের আমরা 50 জন 100 জন স্টাফের এখানে কোনো কাজ না। সারা বাংলাদেশে যেটা বলছেন যে হেলথ সিস্টেমের মধ্যে আমাদের যে সিস্টেমটা আছে, কমিউনিটি ক্লিনিকে যে সিএসসিপি আছেন তার মাধ্যমে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার কথা, বাট সেখানে যে আমরা দেখছি কি সেই বিভিন্ন ধরনের জরিপ বা ডাটা কালেকশন, তার যে রুটিন যে কাজটুকু করতে যে স্বাভাবিক ব্যাপার, একটা মানুষ 1 মিনিট করেও কথা বলে 100 জনের সাথে 100 মিনিট চলে যায়, সেখানে তার পরামর্শ দিবে কখন এই জিনিসগুলোর বিষয়, সেখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো এইটা আমাদের বরাবরই আমরা দেখছি যে এখানে একটু বেশ খানিকটা ঘাটতি আছে, যেখানে আমাদের আরো বলবো যে সরকারের পক্ষ থেকে বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখানে আরো ইনভেস্টমেন্ট দরকার। এই যে মাল্টিপারপাস ভলান্টিয়ার আমরা শুনেছিলাম যে মাল্টিপারপাস ভলান্টিয়ার আসবে, যার কিনা কাজ হবে সরাসরি ডাইরেক্ট মাদেরকে কাউন্সিলিং, যেমন সেফ ডেলিভারির জন্য স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা, ডেলিভারি হলে তাকে ব্রেস্ট ফিডিং করানো, বাচ্চাকে 6 মাস পর্যন্ত বাচ্চাকে যাতে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে তাকে অ্যাটাচমেন্ট পজিশন দেখিয়ে দেওয়া, তারপরে আবার ঘরের তৈরি বাড়তি খাবার খাওয়ানো বাচ্চাদেরকে, সেই বিষয়গুলো শিখিয়ে দেওয়া। তো এই বেসিক জিনিসগুলো মাল্টিপারপাস ভলান্টিয়ারের মাধ্যমে করার কথা। এখন এটা পাইলট বেসিসে হয়তো কিছু উপজেলা শুরু হওয়ার কথা ছিল, এটা আমি লাস্ট যতটুকু ইনফরমেশন জানি, এখন পর্যন্ত কিন্তু এটা রিফ্লেকশন আমরা ওইভাবে দেখতে পাইনি। যদি হতো আগে যেমন পুষ্টিয়াপা ছিল এনএনপি সময়ে, যে পুষ্টিয়াপা ছিল তার একটা কাজই ছিল, একদম তার কাজই শুধু এই বেসিক নিউট্রিশনের কথাগুলো মানুষকে কাউন্সিলিং করে বলা, তার কাজ। যেমন সিএইচসিপি এখন আমি বলবো যে ওয়ান কাইন্ড অফ সে ডাক্তারেরও মানে ওই পর্যায়ে তাকে অনেকটা কাজ তার উপরে চাপায় দেওয়া, মানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভও তাকে কাজ করতে হয়। তো মানে একজনের লোকের পক্ষে আসলে এটা সম্ভব না। এর জন্য যে সব জায়গায় আমরা যে মাদার সাপোর্ট গ্রুপের কিন্তু থিমটা কিন্তু সেইভাবেই চিন্তা করে কিন্তু তৈরি করা হয়েছিল, যেটা এনএনএস এর মাধ্যমে বাস্তবায়ন হয়েছিল অনেক জায়গায়, কিন্তু সেই তুলনায় আমি বলবো এসব জায়গায় বরাদ্দ অনেক কম এবং সেই তুলনায় বাস্তবায়নের জন্য সময় পাওয়া যায় না। যেটা আমি যে বাস্তবায়ন করব এমন সময় হয়তো বা মন্ত্রণালয় থেকে অর্থটা ছাড় হচ্ছে, সেই সময় বাকি 3 মাস বা 4 মাস থেকে কাজ করার জন্য, সেই আসলে 3 মাস 4 মাসে এসব কাজ না, রিফ্লেকশনটা ভাবে আসে না। আরেকটা যেটা আমি বলবো যে তথ্য মন্ত্রণালয় যেটা বলছেন যে শুধু তো এনএনএস এর একার কাজ না বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার কাজ নেই যে তথ্যগুলো প্রচার করার জন্য, সব মন্ত্রণালয়ের এখানে কাজ। বিএনএস এর মাধ্যমে যে পুষ্টি সমন্বয় কমিটি বিভিন্ন যে গঠন হয়েছে, যে যতগুলো মন্ত্রণালয় সবাই এখানে কাজ করবে, এখানে এই ব্রেস্ট ফিডিং এর এই তথ্যগুলো কিন্তু এই যে করোনাকালীন বিশেষ সময় কি কি করতে হবে গাইডলাইন কিন্তু দেওয়া হয়েছিল সব মন্ত্রণালয়ের মাধ্যমে। আমি ছিলাম, আমি জানি যে এখানে কিন্তু দেওয়া হয়েছিল, বাট প্রচারণায় কিন্তু আমরা সেরকম ভাবে দেখতে পাইনি। আমি কয়েকদিন শুধু বিটিভিতে মাত্র শুধু কিছু দেখেছিলাম, শুধু বিটিভিতে, বাট বাংলাদেশে তো আপনি জানেন অনেকগুলো টিভি চ্যানেল, সেখানে বিটিভির আমি জানি না ভিউয়ার্স কি রকম, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট আমার মনে হয় যে অন্যান্য বিষয় যেগুলো এই যেমন আদার্স যে টিভি চ্যানেলগুলো আছে আরো প্রাইভেট টিভি চ্যানেল যেগুলোতে বেশি পপুলার সব সময় দেখে, সেখানে এটা প্রচারণা অনেক ঘাটতি। এবং যদি বলেন স্পেশালি আমরা বিবিএফ থেকে যদি এটা বিবিএফ এর আসলে একটা টিভি চ্যানেল আপনি জানেন একটা বিজ্ঞাপন দিতে কত টাকা লাগে,
আর সবাই প্রফেশনালি তাদেরটা চিন্তা করবে যে আমার এখানে বিজ্ঞাপন 2 মিনিট 1 মিনিট দিলেও যে টাকাটা লাগতো আমাকে আমার জন্য হয়তো তারা একবার দুইবার হয়তো তারা ফ্রি করে দিবে যে না বিবিএফ এই বিষয়ে কাজ করছে, বিবিএফ এর একটা রিকোয়েস্ট আমরা রাখছি। বাট এটা একবার দুইবারের কাজ না, এটা কন্টিনিউয়াস সামারিং করতে হবে। আমি যদি টিভি খুললেই যদি 5 মিনিটে যদি 10 বার দেখি হরলিক্স এর অ্যাড, 5 মিনিটে যদি 10 বার দেখি নিডোর অ্যাড, তো সেরকম 5 মিনিটে আমাকে 50 বার মিনিমাম 10 বার বা জায়গায় আমি না পারি অন্তত 5 বার আমাকে দেখাতে হবে ব্রেস্ট ফিডিং এর অ্যাড, যে বাচ্চাকে বুকের দুধ এভাবে খাওয়াতে হবে, এভাবে আসতে হবে। তো সেই জিনিসটা তো আসলে আমাদের সবারই আমি বলবো যে সমন্বয়হীনতার এখানে একটা আমি অনেক জুনিয়র, তারপরেও আমি বলছি যে এতদিনের কাজ করার পার্সপেক্টিভে আমার আমি যেটা ফিল করি যে সব মন্ত্রণ এখানে আরো একটু কোঅর্ডিনেশনটা আর একটু দরকার। এখানে শুধু শহরের জন্য আমরা এখানে যেটা দেখেছি যে এলজিআরডির ক্ষেত্রে, এলজিআরডি মন্ত্রণালয়ের ক্ষেত্রেও কিন্তু ওখানে কিছু আমরা গ্যাপ দেখতে পাই। যেমন শহরের স্বাস্থ্য কিন্তু মানে বিশেষ করে ঢাকা শহরে সিটি কর্পোরেশন এরিয়াগুলো কিন্তু সেখানে তাদের এখানে বিশেষ করে আরো একটু নজর দেওয়া উচিত। বাট ইদানিং কিছু দেখছি যে এই যে ডেঙ্গু বিষয় নিয়ে, মশার নিধন নিয়ে তারা কিছু করছে, বাট এই স্পেশালি যে হেলথ এই নিউট্রিশন বিষয়গুলো নিয়েও যে এই জায়গাটাকে যে আরো একটু এমফাসিস দিতে হবে। কারণ সবাই যদি এখানে একটু একটু করে বরাদ্দ করে, সবার 10 টাকা মিলেই কিন্তু একসময় 100 টাকা হয়ে যায়। আর একজনের পক্ষে 100 টাকা ইনভেস্ট করে কিন্তু সবার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার মনে হয় যে এটা হয়তোবা আরো সময় নিশ্চয়ই আসবে, আমরা সেই অপেক্ষায় আছি। সমন্বয়টা অবশ্যই ঘটবে, হয়তোবা একটু আগে বা পরে। বাট এ পর্যন্ত যেটা আমরা যারা সবাই, আপনারা যারা আছেন কাজ করছেন, সবাই এরকম আওয়াজ তুলতেই নিশ্চয়ই একসময় ঠিকই একটা স্ট্রং একটা বুস্ট আপ একটা হবে, এটা আমার ইয়ে। তো আমার সাজেশন বলতে কি যে সবাই আমাদের কাজ করার জন্য এখন যেমন আমরা বলছি যে আপনার, আমি প্রায় বলবো যে যতগুলো এ পর্যন্ত সেশন করেছেন, আমি অনেক সেশনই আপনার দেখেছি 2-1টা হয়তো বাদ গেছে। তো আপনি রেস করার চেষ্টা করেছেন যে এই পলিসি ডায়লগ গুলোতে আমাদের কোথায় গ্যাপ, আমাদের পলিসি নিয়ে কোথায় কোথায় কাজ করা উচিত, অনেক ছোট ছোট জিনিস আপনি তুলে এনেছেন। তো এটা খুবই মানে আমি বলবো যে চমৎকার একটা উদ্যোগ আপনার। তো এগুলো সমন্বয় করে যদি এই যে আমরা যারা আসছি, যারা কথা বলছি, সবারটা মিলেই যদি আপনি একটা যদি রিপোর্ট করে যদি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে বা আরো যারা অন্যান্য যে মন্ত্রণালয় আছে সেখানে যদি পাঠিয়ে দেন এবং সংসদীয় কমিটিতে যদি এটা পাঠিয়ে দেন যে জিনিসটাকে নজরে আনতে হবে, এটা না আনলে পরে আমাদের কোথায় গ্যাপগুলো থেকে যাচ্ছে, পলিসির জায়গায় সুন্দর এক্সেলেন্ট পলিসি হচ্ছে বাট ইমপ্লিমেন্টেশনে আমাদের ঘাটতিটা কোথায় কোথায় থেকে যাচ্ছে। শুধু একার পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় আমি দোষ দিব না, একার পক্ষে দোষ দিব না যে অর্থ মন্ত্রণালয়ের দোষ, কারো এখানে সবার সমন্বয়ে ভাবে কাজ করতে হবে। আমি এই ব্যাপারে একটু বলতে চাই যে আসলে আমরা যখন শামীম ভাই আপনার মাইকটা একটু মিউট হয়ে আছে, একটু আনমিউট করতে হবে। আমি একটা জিনিস আপা, আমি খুশিতে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। না, আপনি বলছেন যে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দোষ দিবেন না, কেন আপনি দোষ দিবেন না এটা আমার প্রশ্ন। কারণ আমি আপনাকে, কারণ আমি কমিটেড আপনার প্রতি, কিন্তু আপনার কাজের জন্য, আপনার এটাকের জন্য আমি আমার কোনো রিসোর্স দেই না, আমি আমার কোনো সহযোগিতা করি না, কিন্তু আমি মুখে মুখে বলি যে আপনার জন্য আমি কমিটেড। পয়েন্টে বলতে যাচ্ছিলাম যে আমি কেন দোষ দিব না সরকারকে, কারণ আমি এটা না যে আমরা সরকারের খারাপ, আমি বলছি যে আমরা এই দোষটা কেন দেব না, আমরা দিতে চাই যেন সরকার এখানে তার যে কমিটমেন্ট আছে সেটা কাজের মধ্যে দিয়ে, রিসোর্সের মধ্যে দিয়ে যেন তারা প্রমাণ করে। কারণ আপনি নিউট্রিশনের জন্য যে ফান্ডিং, যে রিসোর্স দেয়া আছে পুরো হেলথ সেক্টরের মধ্যে, সেটা সবচেয়ে অপ্রতুল্য আমি বলবো। তার মধ্যে ব্রেস্ট খুবই নগণ্য, খুবই অল্প একটু পার, মানে খুঁজে পাওয়া যায় না। আপনি দোষ দিবেন না কেন? আপনি কেন বলছেন যে দোষ দিবেন না? না, আমি বলছি যে এখানে যতটুকুই না, আমি বলছি যে যতটুকুই আছে, মানে যতটুকুই যেটুকুই বরাদ্দ বলছেন যে খুবই নগণ্য, সেই নগণ্যটুকু যদি সঠিক সময় ছাড় হতো বা সঠিক সময় যদি কাজ হতো, তারপরেও একটু কিছু রিফ্লেকশন দেখা যেত, বা সেটাও কিন্তু হচ্ছে না সঠিক সময়ে। সেজন্য তো শুধু স্বাস্থ্যমন্ত্রী, এটার আপনারা জানেন যে ফান্ডিং রিলিজ হওয়ার জন্য মেকানিজম কোথায় কোথায় থেকে কাজ করে, এখানে অর্থ মন্ত্রণালয়ের সাথে জড়িত। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনার আরেকটা জিনিস যেটা আমি বলবো যে লোক দেওয়ার কথা, রুট লেভেলে লোক দেওয়ার কথা, এটা পলিসিতে অনেক আগ থেকেই আমরা শুনছি। এবারে যখন নিউট্রিশন সার্ভিসেস বা সব অপি গুলো যখন শুরু হলো তখন থেকেই কিন্তু এটা ইয়েতে ছিল, প্ল্যানে ছিল, এবং ইমপ্লিমেন্টেশন আমরা দেখেছি, অনেক ইন্টারভিউ হয়েছে, শুনেছি যে মাল্টিপারপাস ভলান্টিয়ার গুলো হচ্ছে, কিন্তু কেন সেটা নিয়োগ হচ্ছে না, এটা জটিলতা তো, এটা একান্তই অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু। সেটা তো আমরা, এটা যারা এই প্ল্যানে কাজ করি এটা আমাদের জানার কথা না। তো সেজন্যই বলবো যে গ্যাপটা কোথায় আছে সেটা আমাদেরকে বের করতে হবে, যে কোন জায়গায় গ্যাপটার কারণে আসলে নিচের দিকে নামছে না। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু এই হেলথ বিষয় না, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি অনেক ইস্যুগুলো নিয়েই খুব কোশ্চেনেবল হয়ে গেছে, অনেক ইস্যু, সার্ভিস দেওয়া, প্রোভাইড করা, আমার পারচেজ করা, ইচ এন্ড এভরিথিং। তো সবকিছু জিনিস
যেহেতু কোশ্চেনেবল হয়ে গেছে তাহলে এটার পিছনে কারণটা কি সেটাও আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কোথায় কারণটা, তো সেইভাবে সেখানে আমি অ্যাড্রেস তো করতে আপনার হবে। কাছে আসি আপা, আপনার কাছে আমার খুশির যে কথাটা বলছিল আমি ওই জায়গায় একটু পয়েন্ট দিয়ে আপনার কাছে শুনতে চাই। সেটা হলো যে আমাদের বাজেটের ক্ষেত্রে, এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়, সব বাজেটের ক্ষেত্রে আমরা দেখছি আমরা কখনো কোনো মন্ত্রণালয় 100% অ্যাচিভ সেভাবে করতে পারি না। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতি বছরই আমাদের যে বাজেট থেকে তার থেকে আমরা অনেক কম খরচ করতে পারি, এটা হলো আমাদের নর্মাল ট্রেন্ড। এখন সেই জায়গাটা আমরা যেহেতু ছাড় দিতেই দিতে সময় লাগে, তাহলে আমি যদি মনে করি যে আমার বাজেটের 30% টাকা ফেরত যাবেই, গত 15-20 বছরে যদি আমরা ইতিহাস যদি দেখি, তাহলে আমি বরাদ্দ যদি আমি বাড়াই তাহলে কিন্তু আমার 30%ও যদি আপনার ফেরত যায়, তাহলে তো আমার এখানে কাজের বরাদ্দ বাড়ালে আমি সেটা অ্যাচিভ করতে পারবো, কারণ ওই সিস্টেম ফল্টের ওই জায়গাটায় আমরা তো অ্যাচিভ করতে পারিনি। তো বরাদ্দ বাড়ানোর এখানে ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে এত কৃপণতা কেন, আপনার অভিজ্ঞতা থেকে আমি জানতে চাই। আমি একটা বলি, সেটা আমি বলতে যাচ্ছিলাম যে আমাদের পলিসি খুব ভালো হয়, নীতিমালা খুব ভালো হয়, আমরা কিভাবে প্ল্যান অফ অ্যাকশন সেটা আমরা ঠিক করি, তারপরে জিনিসটা কেন যেন আগায়। যখন সবাইকে ডাকা হয় প্রত্যেকে বলে ব্রেস্ট ফিডিং ভেরি ইম্পর্টেন্ট, আমি মায়ের দুধ খেয়েছি, নিজেদের ব্যক্তিগত বলেন যে বিভিন্ন রকম কথা হয়, কিন্তু পরে গিয়ে লোকজন কেন এটা ভুলে যায় আমি এটা যাই। আসলে তাই, এটার পিছনে কে শত্রু আছে। এই যে ব্রেস্ট ফিডিং প্রমোশন, ব্রেস্ট ফিডিংটাকে অ্যাক্টিভ করা, রেট বাড়ানো, এখানে অ্যাক্টিভলি ইনভলভ হওয়া, এটার মধ্যে আমি স্যারকে বলতে শুনেছি যে ওআরএস এর কোনো শত্রু নাই, ভিটামিনের কোনো শত্রু নাই, বরং এইগুলিতে একটু টাকা পয়সা খরচ করার উপায় আছে। ব্রেস্ট ফিডিং কিন্তু নট ফ্রি। আমি যদি ব্রেস্ট ফিডিং মাদারকে তাকে কাউন্সেলিং করি, তাকে যদি আমি দেখাই, তাহলেও কিন্তু যেটা আমি তাকে দেখাচ্ছি, যে যে কর্মচারীটাকে দিয়ে আমি তাকে দেখাচ্ছি, যেমন পুষ্টি আপা, একটা ব্রেস্ট ফিডিং নার্স, ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টার, ইটস নট ফ্রি, আমাদের তাকে পয়সা দিয়ে রাখছি, কিন্তু তবুও এই যে ব্রেস্ট ফিডিং আর নট ফ্রি, এখন এই ব্রেস্ট ফিডিংটা কেন হচ্ছে না, এটা আমারও প্রশ্ন। আমি আজকে 30 বছর যাবত, না ইনি জানি, 30 বছর যাবত এই ব্রেস্ট ফিডিং নিয়ে কাজ করছি এবং তালুকদার স্যারের সাথে শুরু করেছি, কিন্তু আমি আজকে আসলে ব্যথিত যে মার্চ মাসে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি সরকারে, সেই নীতিমালাটা আমরা প্ল্যান অফ অ্যাকশন এবং গ্রাউন্ডে কেন গেল না, কোন দোষে। কিন্তু আপনি দেখেন বিএমএস কোম্পানি, ব্রেস্ট ফিডিং যে দুধের কৌটার কোম্পানি, তারা তো সব জায়গায় যাচ্ছে, তারা কৌটা কৌটা বিক্রি করছে, তারা মাদের কাছে যাচ্ছে, তারা কিছু করছে, কিন্তু আমরা কেন যেতে পারছি না? আমাদের নিশ্চয়ই কোনো গ্যাপ আছে। এই যে নীতিমালা সবকিছু ঠিক হয়ে আছে, গ্রাউন্ডে যাবে, এখানে লোক নাই, টাকা পয়সা দেওয়া হচ্ছে না ঠিক মতো, এবং টাকা পয়সা যায় দেয় অপ্রতুল। তো আমি মনে করি যে এইখানে একটা বিরাট গ্যাপ আছে। তবে যদি আমরা এক বিজ্ঞাপনটা, যেটা আমি বলছি যে অন দ্য গ্রাউন্ড লোকেটা যেতে পারছে না, যদি আমরা টিভি বিভিন্ন চ্যানেলে এই কথা প্রচার করতে পারতাম যে না, কোভিড মা পজিটিভ হলে বুকের দুধ খাওয়াবেন, কেন সেই বাচ্চাকে বুকের দুধই ম্যাডামের মনে হয় একটু কানেকশনের প্রবলেম হয়েছে। আপার বোধহয় লাইনটা একটু আমি এর মধ্যে একটু আপা লাইনে আবার আস্তে আস্তে খুশিদ আপনার কাছে আসতে চাই যে আমাদের যে পলিসি গুলো বা অ্যাক্টিভিটিস গুলো আছে, সেই জায়গায় আপনার দৃষ্টিতে আমাদের গ্যাপ কোথায় কোথায় আছে?
সেই জায়গায় পলিসি গুলোতে যেটা আমি বলবো যে বিশেষ করে যেমন নিউট্রিশন পলিসি তো ব্রেস্ট ফিডিং এর কথা বা নিউট্রিশনের কথা বেশ অনেকটাই কভার করা আছে, মানে ওখানে আমি তেমন কোনো গ্যাপ দেখি না। বাট আমাদের যে ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট যে অ্যাক্টটা আছে, সে অ্যাক্টের মধ্যেও আমি বলবো যে 5 বছর বয়স পর্যন্ত বেশ ভালো ওখানে প্রোটেকশনের কথা বলা আছে। কিন্তু 5 বছরের পরে গিয়ে যেটার এখন যে সুযোগটা নিচ্ছে এই মিল্ক কোম্পানিরা, যে আমি যদি টিভিতে বললাম যেটা নিডোর অ্যাড যদি দেখি, হরলিক্সের অ্যাড দেখি, তারা কিন্তু নিচে লিখেই দিচ্ছে 5 বছর বয়সোদ্ধ শিশুদের জন্য। তো এই জিনিসটাকে আমাদের এই বিষয় নিয়ে আমি যেটা ফিল করছিলাম যে এই বিষয়ের উপরে আমাদের স্পেশালি কোনো পলিসি হওয়া উচিত, যে বাচ্চাদের কারণ শিশু যদি আমি বলি যেমন অ্যাডোলেসেন্টের উপরে কিন্তু ওরকম করে আলাদা করে নেই, সেটা হয়তোবা তাদের জাঙ্ক ফুড বা আলাদা ওই বিষয়ে আমাদের যে ফুড সেফটি যে লটা আছে সেখানে অনেকটা কভার করেছে। কিন্তু এই যে বাচ্চাদেরকে এই যে হরলিক্স খাওয়ানো যাবে না, এই যে প্যাকেটজাত যে গুঁড়া দুধ খাওয়া যাবে না, এই যে কমার্শিয়াল যে ফুড গুলো, কিন্তু এগুলোর অনেক অ্যাগ্রেসিভ মার্কেটিং হচ্ছে। এই বিষয় নিয়ে পলিসিতে মানে বিশেষ করে স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে এটা অন্তর্ভুক্ত করা উচিত, আলাদা করে অন্তর্ভুক্ত করা উচিত, এবং এই বিষয়ে পলিসিটা হওয়া উচিত। স্পেশালি ব্রেস্ট ফিডিং এর জন্য আলাদা আছে, ঠিক আছে। এনএনএস এর অ্যাক্টিভিটিসে এই অ্যাগ্রেসিভ মার্কেটিং এর এগেইনস্টে কি কি অ্যাক্টিভিটিস আছে? সরি, আপনার কোশ্চেনটা একটু যদি আপনার প্রশ্নটা একটু আবার বলেন, আমি বুঝতে পারিনি। তাহলে এনএনএস এর যে অ্যাক্টিভিটিস প্ল্যান আছে সেখানে আপনার এই ব্রেস্ট ফিডিং সাবস্টিটিউটের মার্কেটিং এর এগেইনস্টে বা বিএমএস অ্যাক্টের এগেইনস্টে কাজ করার জন্য অ্যাক্টিভিটিস কি কি আছে এবং রিসোর্স কি রকম আছে? আচ্ছা, এটা মেইনলি কাজ করার, এটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান IPHN মেইনলি এটার জন্য রেসপন্সিবল ফর রেস্ট্রিকশন এবং হচ্ছে মনিটরিং এই আইনের এগেনস্টে। আর এনএনএস এ যেটা ধরা আছে, এনএস তো অপারেশন প্ল্যান, ওখানে অ্যাক্টিভিটিস ধরা আছে ফর অ্যাওয়ারনেস, যে এই একটা আইন আছে, এই আইনের ভিতরে এই জিনিসগুলো বিশেষ করে আমরা যেটা স্বাস্থ্য পেশাজীবী, যেটা ম্যাডাম বললো যে অনেক পেডিট্রিশিয়ানরা এটাতে ইনভলভ হচ্ছে, তারা এটা করতে পারবে না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়াতে পারবে না। তো এই জিনিসগুলো আইনের ভিতরে কভার করা আছে এবং সেইটা ডেসিমিনেশনের বিষয়টা এনএনএস এর ওপিতে আছে, এবং সেখানে ওটাতে স্পেশালি ওরকম ম্যানপাওয়ার বলতে অ্যাওয়ারনেস যারা করছেন, যেমন আমরা বিবিএফ যেহেতু এই কাজটা এনএনএস এর পক্ষ থেকে করি, তো আমরা এটা অ্যাওয়ারনেস সব জায়গায়, এটা অলরেডি আমি বলবো যে যথেষ্ট অ্যাওয়ারনেস হয়ে গেছে, ডিভিশন পর্যায়ে উপজেলা লেভেল পর্যায়ে পর্যন্ত একদম আপনার 2-3 বার করে অ্যাওয়ারনেস হয়ে গেছে। কিন্তু এই যে অ্যাকশন নেওয়ার বিষয়টা, অ্যাকশন নেওয়ার জন্য এটার জন্য এনএনএস রেসপন্সিবল না, এটার জন্য রেসপন্সিবল হচ্ছে আপনার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান IPHN থেকে। এটার জন্য আগে তো একসাথে লাইন ডাইরেক্টর এবং ডিরেক্টর একসাথে ছিল, বাট আমরা কিছুদিন থেকে প্রায় কয়েক বছর, 2 বছর 3 বছর থেকে দেখছি যে আলাদা হয়ে গেছে। তো এখানে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের এটা মেইনলি তাদের দায়িত্ব। তো আমাদের মনিটরিংটাতে আরেকটু জোর দিতে হবে সরকারি থেকে, কিন্তু যে মনিটরিংটা জোর দেওয়া, শুধু মনিটরিং শুধু করলেই হবে না, অ্যাকশন নেওয়ার জন্য ওখানে রিসোর্স রাখতে হবে, অ্যাকশন নেওয়ার জন্য ওখানে ম্যান পাওয়ার রাখতে হবে। নিশ্চয়ই ওখানে হয়তো বা ম্যান পাওয়ার আছে, তারা এটা কাজ করছে। এবং লাস্টে আমি নিজেই গিয়েছিলাম যে ওই আপনার আমরা যে ভায়োলেশন গুলো পেয়েছি এটাতে দেওয়ার জন্য, যে এটার বিষয়ে আপনারা অ্যাকশন নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমার ডিরেক্টর স্যারের সাথে নিজে কথা হলো, আমি বললাম যে স্যার এই বিষয়গুলো আমাদেরকে অ্যাড্রেস করা উচিত, কারণ খুব অ্যাগ্রেসিভলি বাজারে এই জিনিসটাকে হচ্ছে। তখন উনি যেটা বললেন যে হ্যাঁ, আমরা এই বিষয়টা দেখছি, এটা নিয়ে কাজ করছি। আর আপনি নিশ্চয়ই হয়তোবা জানেন যে আমরা যেহেতু আইনটাতে যে কেউ অ্যাকশন নিতে পারে, যে কেউ, সাধারণ জনগণ যে কেউ এটাতে অ্যাকশন নিতে পারে। আমরা বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন থেকে অলরেডি 8টা রিড করেছি এবং সেগুলো রেজাল্ট অতি শীঘ্রই আসবে। এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা ইস্যু আছে, এবং তারা যে অ্যাগ্রেসিভলি দোকানে, ওষুধের দোকানেও যে গুঁড়া দুধটা রাখতে পারবে না, এটা কিন্তু যে কোনো ওষুধের দোকানে যান দেখবেন যে গুঁড়া দুধটা ডিসপ্লে হচ্ছে, বাট ওখানে ঢোকাই নিষেধ, এটার উপরে একটা আছে। আর বাজারে দোকানে তারা ডিসপ্লে করতে পারবে না, রাখতে পারবে দোকানে, ডিসপ্লে করতে পারবে না। এবং চিকিৎসকরা যে আনইথিক্যালি যে দিচ্ছে, প্রমোশন করছে, তো এই বিষয়ে আছে। আর এগুলো জানেন যে একটা করে কেস করতে গেলেই আপনার অনেক রিসোর্সের দরকার, ফান্ডের দরকার হয়। সেই ফান্ডের জন্য স্পেশালি তো কোনো, আমাদের বিবিএফ এর জন্য তো কোনো স্পেশালি কোনো ফান্ডের কোনো বরাদ্দ নেই যে এই ফান্ডটা দিয়ে বিবিএফ এটা কাজ করতে পারবে। তো আমাদের ইন্টারন্যাশনাল যে জানেন যে ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্ক, যেটা ইফএন এর রিপ্রেজেন্টেটিভ আমরা বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন থেকে এটা কাজ করি। তো সেখানে আমাদের গ্লোবাল কিছু আমাদের প্রজেক্ট থেকে, সেটা থেকে আমরা ওভারহেড থেকে সেগুলো আমরা টাকাটাকে বাঁচিয়ে আমি বলবো যে আমরা এই ধরনের অ্যাকশন এটা নিচ্ছি, বাট এটা খুবই সামান্য, এটা একটা দুটো এরকম করে করলে হবে না। এক্ষেত্রে আমি বিশেষ করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের মাধ্যমেই তো সরকারের জিনিসটাকে যাবে হাই লেভেল পর্যন্ত, সেখান থেকে এখানে আরেকটু ইনিশিয়েটিভ নেওয়া উচিত এবং তাদের বরাদ্দ রাখা উচিত। আগে যেটুকু শুনেছিলাম, যখন আমরা নতুন আসছি কাজ করছি, তখন শুনেছিলাম যে এটার জন্য স্পেশালি নাকি কেস করার জন্যই নাকি
লিগ্যাল প্রসিডিউরের জন্য নাকি আলাদা বরাদ্দ আছে সরকার থেকে, যেটা আইপিএইচএন এর কাছে। বাট এখন সেটা কতটুকু আছে বা কতটুকু রেগুলার আসছে কিনা সেটা আমার সঠিক জানা নেই, এটা একটু চেক করতে হবে যে যদি থাকে তাহলে সেটা কেন সেটা ইউজ হচ্ছে না সেখানে। আমি এখানে একটা জিনিস বলি যে জি আমরা বা আপনারা কি মনে করেন যে এই কাজগুলো করার জন্য আমরা তো অনেক লিগ্যাল অ্যাডভাইজার বা লয়ার আছেন, সরকার কি এত পুষ্টির জন্য বা বিভিন্ন কাজের জন্য কনসালটেন্ট রাখেন? আমরা কি একজন দুইজন লয়ারকে বছরব্যাপী এই কাজগুলো করার জন্য, লিগ্যাল অ্যাকশন গুলো নেওয়ার জন্য কনসালটেন্ট হিসেবে নেওয়ার জন্য আমরা কি প্রেসার ক্রিয়েট করতে পারি না? নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, অনেক অ্যালাইভ এন্ড থ্রাইভ কাজ করছে, হ্যাঁ, আপনার এনআই কাজ করছে, অনেকে কাজ করছে যারা ব্রেস্ট ফিডিং প্রমোশন চান। আমরা কি তাদের সাথে অ্যাডভোকেসি করতে পারি না যে আপনারা এই লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য রিসোর্স অ্যালোকেশন করেন এবং এই জায়গায় একটা প্রজেক্ট বাংলাদেশে আনতেই হবে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য, সেই জায়গাগুলো আমরা কি অ্যাডভোকেসি করতে পারি কিনা? জি অবশ্যই পারি, ইতিমধ্যে এটা নিয়ে কাজও শুরু হয়েছে। আমি বলবো যে আমাদের যে আপনাকে বললাম যে এটা ইফান থেকে কিন্তু অলরেডি, যেটা ম্যাডাম কিছুক্ষণ আগে বলছিলেন যে আমরা একটা ওয়েবিনার করেছিলাম, সেই ওয়েবিনারের পরেই কিন্তু গ্লোবাল হেডকোয়ার্টার ইউনিসেফ, ডাব্লিউএইচও, অ্যালাইভ এন্ড থ্রাইভ এবং ইফান সবাই মিলে যৌথভাবে কিন্তু এর উপরে একটা, যেটা বলছেন যে প্রেসার ক্রিয়েট করতে পারি কিনা প্রতিটা কান্ট্রিতে, এটা শুধু বাংলাদেশের সিচুয়েশন যে এরকম তা না, সব কান্ট্রিতেই আমি বলবো যে কম বেশি ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউটের অ্যাগ্রেসিভ ওখানে প্রমোশন হচ্ছে। তো সব জায়গাতেই সেম ভাবে অ্যাকশন নেওয়ার জন্য এরকম হচ্ছে, আমি যতটুকু জানি এরকম ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ডাব্লিউএইচও এবং ইউনিসেফ থেকেও সে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যাতে গভর্নমেন্টকে যাতে এটা সাপোর্ট দেওয়া যায়। যেটা বলছে যে লিগ্যাল অ্যাডভাইজার আগে এক সময় ছিল, আগে এক সময় লিগ্যাল অ্যাডভাইজার ছিল বাংলা মানে আইপিএইচএন এর পক্ষ থেকে যেটা ছিল, কিন্তু এখন সেটা নেই, অনেকদিন থেকেই সেটা নেই, আমি বলবো যে লাস্ট 10 ইয়ার্স থেকেই সেটা নেই। তো সেটা যাতে আবার নতুন করে সেই প্রসিডিউরে যাতে যায়, নিশ্চয়ই হয়তো বা আসবে সামনে সেই জিনিসগুলো। আমি এই জায়গাটায় পলিসি লেভেলে যেমন মনে করেন যে সুগার নিয়ে কাজ করতে গিয়ে বা অন্যান্য জায়গায় আপনি দেখেন টোবাকোর ক্ষেত্রে কাজ করা হচ্ছে, তখন টোবাকো থামানোর জন্য ট্যাক্স ইনক্রিজের একটা পলিসি করা হয় এবং প্রতি বছরই ট্যাক্স ইনক্রিজ হচ্ছে। সুগারেও এখন ট্যাক্স ইনক্রিজের কথা বলা হচ্ছে। পলিসির জায়গায় কি আপনি মনে করেন না যে এইটা একটা গ্যাপ, যে আপনার যারা নিউট্রিশন নিয়ে বাংলাদেশে কাজ করবে, মনে করেন অ্যালাইভ এন্ড থ্রাইভ কাজ করছে, অন্যান্য অর্গানাইজেশন নিউট্রিশন নিয়ে কাজ করছে, তারা তাদের কাজের যত পরিমাণ ইনভেস্টমেন্ট বাংলাদেশে করবে পুষ্টির জন্য, তাদের একটা পোর্শন অফ মানি দে হ্যাভ টু ইনভেস্ট ফর দ্য ব্রেস্ট ফিডিং প্রমোশন অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য লিগ্যাল অ্যাকশন। এরকম কি একটা পলিসি বার্গেনিং করা যায় কিনা? জি, খুবই আপনি চমৎকার একটা আইডিয়া বলেছেন, এটা করা যায়, এটা করতে হবে। এটা যদি না করা হয় সব জায়গা থেকে, যদি আমি একটা বাইন্ডিংস দিয়ে যদি না দেই যে সবাই নিউট্রিশনে বাংলাদেশে কাজ করার, ব্রেস্ট ফিডিংটা এমন একটা, এখন আমি বলবো যে মানে কাজ করে প্রপোজাল দিয়ে টাকা নিয়ে আসার জন্য ভালো একটা সেক্টর ব্রেস্ট ফিডিং এবং নিউট্রিশন, একটা ভালো একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে সবাইকে একটা আমি বলবো যে স্ট্রিক একটা বাইন্ডিংস দেওয়া উচিত, তুমি যদি এলএনএ কাজ করো তোমাকে এখানে এই ব্রেস্ট ফিডিং এর বিষয়ে, এই বিষয়ে তোমাকে স্পেশালি তোমাকে একটা পোর্শন তোমাকে রাখতে হবে লিগ্যাল অ্যাকশনের জন্য। তখনই কিন্তু একটা এই কাজের উপরে ফোকাস হবে এবং তখনই কিন্তু কাজটা মানে, এখন টাকা নেই কে করবে, এটা অনেকটা মানে যেমন সহজে বলা যাচ্ছে যে আমি টাকা নেই জন্য করতে পারছি না, হয়তো বা টাকা হলে হয়তো বা আমি করতে পারতাম, তখন এই বলাটার হয়তো বা সুযোগ থাকবে না। তো এটার জন্য আসলে আমি এখানে আমার খুবই আপনার সাথে আলাপ করতে করতে মনে হচ্ছে যে যেমন আমরা যদি বলি যে যারা নিউট্রিশন নিয়ে কাজ করবে তাদের 10% টাকা দে হ্যাভ টু ইনভেস্ট ফর দ্য ব্রেস্ট ফিডিং, যারা নিউট্রিশন নিয়ে কাজ করবে দে হ্যাভ টু ইনভেস্ট ফর দ্য প্রিভেনশন অফ জাঙ্ক ফুড ইন দিস কান্ট্রি, লাইক 10% টাকা ফর দ্য ইনভেস্টমেন্ট। তাহলে মনে করেন যে এই জাঙ্ক ফুডের নিয়ে অনেক আমরা জানি যে এখানে কিন্তু ওই হুজ বিহাইন্ড হুম কথা আছে, যে সামনে আপনার সাথে ব্রেস্ট ফিডিং এর কথা বলবে কিন্তু আসলে পিছনে দে আর engaged with the promotion of junk food and breast milk substitute. তো আমাদের মনে হয় যে এই জায়গাটা অ্যাডভোকেসি দরকার, যে আপনার এই
ইনভেস্টমেন্ট ফর দ্য নিউট্রিশন সেগ্রিগেশন করা উচিত এবং এই পরিমাণ ইনভেস্টমেন্ট তাদেরকে করতে হবে ব্রেস্ট ফিডিং এর জন্য, জাঙ্ক ফুড প্রিভেনশনের জন্য। এরকম একটা বোধহয় আমাদের কাজ করা উচিত। আপা আপনি সুপ্রিয়া আপা জয়েন করেছেন। আপা আমি আপনার একটা জিনিসের আপনার আলোচনা থেকে আপনি বলছিলেন যে ব্রেস্ট তালুকদার স্যার যে কথাটা বলেন যে ব্রেস্ট ফিডিং এর জন্য অনেক শত্রু আছে কিন্তু নিউট্রিশনে অনেকের কম্পোনেন্টের শত্রু নাই। আমার স্যারের সাথে আমি একমত হয়ে আমার আরেকটা পার্সপেক্টিভ হয় যে ব্রেস্ট ফিডিং এর একজন বড় আপনার শক্তিও আছে। সেটা হলো যে ব্রেস্ট ফিডিং এর জন্য আমাদের প্রাইম মিনিস্টার যে যখনই রাষ্ট্র ক্ষমতায় আসছেন তারা কিন্তু ব্রেস্ট ফিডিং এর প্রমোটর। বর্তমান প্রাইম মিনিস্টার ব্রেস্ট ফিডিং এর জন্য উনি সর্বাত্মক সহযোগিতা করেন। ওনার কাছে গেলে কোনো কিছু ব্রেস্ট ফিডিং উনি না করেন না। সে তো আমি মনে করি যে আমাদের এটা একটা বড় শক্তিও যে ব্রেস্ট ফিডিং প্রমোশনের জায়গা থেকে। তো আমরা এটা ক্যাপিটালাইজ করার আমার মনে হয় একটা গ্যাপ এখনো আছে। আমরা বোধহয় সেইভাবে ওনার কাছে এখনো লিঙ্ক আপ আমরা করতে পারিনি বা চাইতে পারিনি হয়তো আমাদের সেইভাবে যে ব্রেস্ট ফিডিং এর আরো ইনভেস্টমেন্ট দরকার। এই পার্সপেক্টিভটা আপনার সাথে আলাপ করতে চাই। সেকেন্ড, আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আপা, এটা আপনি যেহেতু বিবিএফ এ আছেন, খুরশিদ আছে, আমার এটা পার্সোনাল একটা চিন্তা, সেটা হলো আমরা ব্রেস্ট ফিডিং উইক পালন করি, যে বছরে এক সপ্তাহের জন্য ব্রেস্ট ফিডিং উইক পালন করি। এখন আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যে এটা ব্রেস্ট ফিডিং উইক পালন না করে প্রতি বছরের 12 মাসের যে কোনো প্রত্যেক মাসে একদিন করে ব্রেস্ট ফিডিং ডে পালন করা উচিত। কারণ আমার বারবার মানুষকে খুশির যে কথাটা বলছিলাম যে যত অ্যাডভার্টাইজমেন্ট আসে সেই পরিমাণ যদি ব্রেস্ট ফিডিং এর অ্যাডভার্টাইজমেন্ট না আসে তাহলে মানুষের মাথায় আসবে না। এখন পুষ্টির মূল ভিত্তি হলো ব্রেস্ট ফিডিং। আমার একটা আপনার মাধ্যমে বিনীত আবেদন যে বাংলাদেশ থেকে এই জিনিসটা করা সম্ভব কিনা, যে মাসের একদিন আমরা একটা ডেট ফিক্স করে যে সেটি ব্রেস্ট ফিডিং ডে অফ দ্য মান্থ হিসাবে এটা জাতীয়ভাবে এটা শুরু করা যায় কিনা। তাহলে মানুষকে রিমাইন্ড করা, মানুষকে মনে করায় দিয়া ব্রেস্ট ফিডিং এর জন্য ইনভেস্টমেন্ট বাড়ানোর জায়গাটায় কথা বলা, এরকম একটা কিছু করা যায় কিনা, এটা একটু আপনার কাছে শুনতে চাই। এটা হলো যেটা নাকি আমরা ব্রেস্ট ফিডিং উইক করি, এটা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক হিসেবে সারা ওয়ার্ল্ডে প্রতিপালিত হয় 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত। এবং আমাদের দেশেও এরকম 91 থেকে এটা শুরু হয়েছে। আমরা এটা প্রত্যেক বছরই করেছি। কখনো সরকার আমাদের সাথে ছিল, কখনো কিন্তু সরকার অ্যাক্টিভলি ছিল, নিজেই পালন করতো অথবা না করতো, কিন্তু সবসময় সরকার থেকেছেন। এবং বর্তমান প্রধানমন্ত্রী আমাদের ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক উদ্বোধন করেছেন 4 বার, মানে অনেকবার উনি এসেছেন এবং প্রত্যেকবারে উনি এমন নির্দেশনা দিয়েছেন যাতে কিন্তু আমাদের ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন এবং বাংলাদেশের ব্রেস্ট ফিডিং অনেক শক্তিশালী হয়েছে। আমি এটা অবশ্যই বলবো, ওনার যেটা অত্যন্ত পজিটিভ অ্যাটিটিউড আছে, এটা হয়তো আমরা ক্যাপিটালাইজ করতে পারছি না, সেটা আমাদের দুর্ভাগ্য। তবে কিন্তু কেউ কিন্তু না করে না, যাকে ডাকা হয়, যাকে বলা হয়, প্রত্যেকে কিন্তু 100% এটা নিয়ে কোনো দ্বিমত কেউ বলে না যে বুকের দুধ খাওয়াতে লাগবে না। কেউ না, এটা সো ন্যাচারাল, সো মানে আল্লাহ প্রদত্ত এরকম একটা জিনিস। যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, সমস্ত মানুষ, যে কোনো পোস্ট, ছোট হোক বড় পোস্ট, সবাই তো মায়ের সন্তান। প্রত্যেকেই কিন্তু ব্রেস্ট ফিডিং কে অত্যন্ত মূল্যবান বলেন। কিন্তু কেন এই জিনিসটা গিয়ে যে হচ্ছে না, আমি তো মনে করি যে স্বাস্থ্য খাতের যদি প্রথম একটা জিনিস করতে হয় সেটা হলো জন্মের পরে বুকের দুধ খাওয়ানো। কেন, বাচ্চাটা যখন জন্ম হয় তখন সবসময় সবাই বলে হওয়ার পর বাচ্চা কি খাবে, আগে খুবই বলতো। এখন কিন্তু লোকে জানে বুকের দুধ খাওয়াতে হবে 1 ঘন্টার মধ্যেই। এটা সরকারের আমাদের নিওনেটাল ফোরাম থেকে এবং সরকারের যে সেভ দ্য চিলড্রেন, সরকারের যে শিশু মৃত্যু হার কমানোর জন্য, প্রি টার্ম বেবিদের মৃত্যু কমানোর জন্য যত কার্যক্রম, তার প্রথম কথাই হলো প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়াতে হবে। এবং এক্সট্রিম প্রিটার্ম বেবি, যারা অত্যন্ত কম ওজনের শিশু, তাদেরকে বাঁচাবার জন্য তার মায়ের দুধই সবচেয়ে দরকার। এটা অনেকবার সায়েন্টিফিক এসছে। আমরা যেটা নিয়ে কাজ করি,
নিউট্রাল ফোরাম, পেরিনেটাল সোসাইটি, ওজিএসবি, বিপিএ, আমাদের সমস্ত সংগঠন সবসময় বলে এক বাক্যে, এবং সরকারি যত বললাম তো যে এপ্রিল মাসে এটা ঠিক হয়ে গেছে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে। এখন কোথায় গ্যাপ আছে এটা আমার নিজের মনে একটা বিরাট একটা কষ্ট লাগে, যে শামীমের কাছে শুনতে পারলাম যে আমরা পলিসিতে ভালো করি, তবে আমাদের বাঙালিদের একটি দোষ, আমাদের পলিসি কিন্তু খুব ভালো হয় কিন্তু ইমপ্লিমেন্টেশনে সবসময় গ্যাপ থেকেই যায়। তবে আমার মনে হয় যে এই করোনা ক্রান্তি লগ্নে যদি আমরা কোথা থেকে পয়সা পাই, বিবিএ হোক যে হোক, আমরা যদি বিজ্ঞাপনটা বাড়াতে পারি মানুষের কাছে, যেখানে পানি ভাঙা, পানি বন্যা হচ্ছে, কোভিড হয়ে ঘর থেকে বেরোচ্ছে না, মানুষ তো এখন মিডিয়া দেখছে বেশি, মিডিয়ার উপর নির্ভরশীল বেশি। সেই জন্য আমরা যদি যেসব কার্যক্রম আমরা মাঠে গিয়ে করতে পারছি না, সেটার বিকল্প কিন্তু মিডিয়া। এখন আমাদের এই মিডিয়াতে আমরা কিভাবে এই অ্যাটলিস্ট এই বছরটা মিডিয়াতে কিভাবে বাড়ানো যায় সেটাই আমাদের দেখতে হবে। যেরকম এখন একটা লোক যেতে পারছে না, মাকে গিয়ে ধরে দেখাতে পারছে না, অ্যাটাচমেন্ট পজিশনটা কি হবে, সেটি মিডিয়াতে যদি আমরা কোনো কোনো মাকে দিয়ে দেখাই, কোনো সিস্টারকে দিয়ে দেখাই যে এইভাবে আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, হওয়ার সাথে সাথেই 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের বুকে দিতে হবে, উষ্ণতা পাবে, বুকের দুধ পাবে, শিশু ভালো থাকবে, সিম্পল। এবং এই বাচ্চাকে এই 6 মাস পর্যন্ত এই বুকের দুধ খাওয়াতে হবে। আমাদের আরেকটা বড় প্ল্যাটফর্ম আছে ইপিআই। ইপিআই কিন্তু সব মারা বাচ্চাদেরকে কিছুদিন পর পর নিয়ে যায়, এবং আমাদের সেন্টার ফর উইমেন এন্ড চাইল্ড হেলথ আমরা স্টাডি করেছি, এবং আমাদের নিজের ইপিআই এ 149 জন মা টিকা দিতে আসছে। আমরা নিজেদের অর্থায়নে খুব সামান্য যে পেশেন্ট কেয়ার, যারা ইন্টারমিডিয়েট পাস মেয়ে তাদেরকে পজিশন অ্যাটাচমেন্ট, তাদেরকে বেনিফিট ব্রেস্ট ফিডিং, ওটা দুধ খাওয়ালে কি ক্ষতি হয়, এই সিম্পল জিনিসগুলি আমরা কিন্তু মাদেরকে বলার চেষ্টা করি। ইপিআই যে বাচ্চাটা টিকা দিতে আসে, মারা টিকা দেওয়ার আগে একসাথে বসে শুনে টিকা দিয়ে যায়। এবং আমরা দেখেছি এরকম কাউন্সিলিং যদি আমরা 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস, 4.5 মাসে করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বুকের দুধ খাওয়ানোর রেট কিন্তু অনেক বেড়ে যায়। আমার মনে হয় টাইম সেশন আছে। আপনি যখন আপনার কথা বলছেন তখন ফেসবুকে আমাদের এতে কয়েকজন কমেন্টস করছে, তার মধ্যে এলেন বিশ্বাস নামে একজন বলেছেন যে বিজনেস ইজ ভিজিবল এভরিওয়্যার। হ্যাঁ, তার মানে উনি বলতে চাচ্ছেন যে এই পুষ্টির ক্ষেত্রে বিজনেসটা একটা মূল জায়গায় বা সবাই বিজনেসই করতে চাচ্ছে। এটা নিয়ে আপনার কমেন্টটা একটু শুনতে চাই। সেটাই যে আমি এখন কোভিড এর কথা বলতে গিয়ে আমি বলি যে আসলে কোভিড তো একটা বিরাট মানে একটা বিপর্যয় মানব জাতির জন্য, প্যান্ডেমিক, লক্ষ লক্ষ মানুষ মরে যাচ্ছে। তো এটা হলো যে আমি বলি কি, মানুষের বেশি বিজনেসম্যান হয়ে গেছে, মানুষ বেশি বিজনেসম্যান, টাকা পয়সার দাম হয়ে গেছে বেশি, ন্যায় নীতি, মানুষের জীবনে কোনো মূল্য নাই। যদি আমি বলি নিউট্রিশন, এই যে মুরগি ভাজা, অমুক ভাজা, তমুক ভাজা, তো ওইটা খেয়ে মানুষ মরবে, মরুক, কোলাটারাল ড্যামেজ। আমরা মানুষের জীবনকে কোলাটারাল ড্যামেজ করেছি, বলছি যে বাচ্চারা শিশু বোম পড়ে পড়ে মরে যাচ্ছে, মরুক, ওর তো কোলাটারাল ড্যামেজ, যুদ্ধ হলে কোলাটারাল ড্যামেজ হবে। তো ম্যাকডোনাল্ডস খেয়ে বাচ্চা মরে যাবে মানুষের হার্ট ডিজিজ হয়ে, ওটা কোলাটারাল ড্যামেজ। কিন্তু ম্যাকডোনাল্ডস ওয়ালাদের লাভ হইতে হবে। বিজনেস, এই বিজনেসের জন্য কোভিড আসছে। আমার কথা, আমাদের অনৈতিক বিজনেস পুরা পৃথিবীতে আমরা মানুষের জীবনের জন্য দেখিনি, মানুষকে ভালোবাসি নেই, মানুষের ন্যায় নীতি আল্লাহ প্রদত্ত প্রকৃতিকে আমরা প্রমোট করি নেই। বুকের দুধ খাওয়া তো প্রকৃতিকে প্রমোট করা, ওটা দুধ কোথায়, গরুর দুধকে গরম করে এই করে সেই করে প্যাকেটজাত করে কোটি কোটি টাকা খরচ করে আমি বাচ্চার মুখে কি দিচ্ছি, গরুর দুধ দিচ্ছি, মানুষের দুধ দিচ্ছি না।
বিজনেস, এই বিজনেসের জন্য এই গজব। এখন এই বিজনেস তো ভ্যালুবল, এর জন্য আমি বলি যে এখানেও বিজনেস। এখানে আমরা বুকে দুধের জন্য এত কষ্ট করছি, টাকা পয়সা কম, তাও তো আমাদের কোনো ঘাটতি নেই, প্রত্যেকে কাজ করছে, কিন্তু কেন হচ্ছে না? মাঝখানে বিজনেস, যে দুধের কোম্পানি। আরে আমার পিডিয়াট্রিশিয়ান মেয়েরা দুধের কোম্পানি প্ল্যাটফর্মে দাঁড়ায় দাঁড়ায় বলছে, তাদের প্ল্যাটফর্মের কথা বলছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি কি বলবো, আমার তো দুঃখ লাগছে। বলে আমরা তো বুকের দুধের কথাই বলছি, তুমি কার প্ল্যাটফর্মে দাঁড়ায় বলছো? তুমি তো বুকের দুধের প্ল্যাটফর্মে দাঁড়ায় বলছো না, তুমি তো নেসলের প্ল্যাটফর্মে দাঁড়ায় বলছো। তো এখন নেসলে, যত আমি বলি যে যত লোকের এই গজব, মানুষের জীবনকে কোলাটারাল ড্যামেজ, মানুষ মরে গেলে কোলাটারাল ড্যামেজ, আমার তো লাভ হোক, এই লাভের জন্য আল্লাহ তাআলা সব লাভ বন্ধ করেছে। আমি তো বলি এখন শুধু আল্লাহর বিজনেস আছে। কেন? ওই খাবার বানাও, খাবার তৈরি করো, খাবার খাও, আর অসুখ বিসুখ হোক ডাক্তারের চিকিৎসা করো, এই দুইটা বিজনেস আছে মানুষের। এই কোভিডে দুইটা বিজনেস কাজ করছে, কোনো কাজ হচ্ছে। এই বিজনেসকে পরিত্যাগ করতে হবে। যেই বিজনেস মানুষের জীবনের ক্ষতি করে, মানুষের প্রকৃতির পরিবেশের ক্ষতি করে, সেই বিজনেস করা উচিত না। তাহলে এইরকম প্যান্ডেমিক আসবে। আমরা ওই ভেন্টিলেটরের জন্য, আমরা টিকার জন্য আমরা হন্য হয়ে যত পয়সা ওলা হই না কেন, আমরা কি, আমরা অসহায়। আমরা অসহায়, ছোট্ট একটা, যে বলে 1 গ্রামও না, অল টোটাল করোনা ভাইরাসের ওয়েট যদি ধরে 1 গ্রামও না, তাহলে আমরা মানুষ মরে যাচ্ছি কেন? উই হ্যাভ টু স্টপ বিজনেস। আমাদের মানুষের জীবনকে কোলাটারাল ড্যামেজ বলা যাবে না, এই পাপে আমরা পড়ছি। এখন বলতে হলে লোকে বলবে যে আমি এরকম কথা কেন বলছি, এইটাই সত্যি। কেন ম্যাকডোনাল্ডস বিজনেস করবে, ও বিজনেস করবে, সেই বিজনেস করবে, তাহলে মানুষ অসুখ হয়ে মরবে? মরবে, ওটা তো কোলাটারাল ড্যামেজ। বাচ্চা বোম্বাই মরবে, আমি সিরিয়ার বাচ্চাদের জন্য কি, ওরা যুদ্ধ করতে হবে, ওনাদের সিংহাসন রাখার জন্য ওরা যুদ্ধ করবে। বাচ্চা মরে গেছে, মরুক, ও তো কোলাটারাল ড্যামেজ। জীবনকে, মানুষের জীবনকে, প্রকৃতিকে কোলাটারাল ড্যামেজের মধ্যে ঢুকায় এই অবস্থা হয়েছে। এই যে আমাদের দুধের কোম্পানি এই যে কোলাটারাল ড্যামেজ করতেছে প্রকৃতির, মানুষের জীবনের, এই পাপ কিন্তু আসলে করার কথা বলছি, কিন্তু এটাই সত্য। কারণ আজকে আমরা নিজের জীবন দিয়ে বুঝতেছি যে আমরা এরকম করাতেই এখন সব বিজনেস বন্ধ হয়ে আছে। সব বিজনেস এখন উল্টা বিজনেস শুরু হয়েছে আবার। কেন? মানুষ তো বিজনেসে ধান্দাই থাকে, মানুষের জীবনের দিকে দেখে। আসলে মানুষের জীবনে সবচেয়ে বেশি, মানুষের জীবনে সবচেয়ে দরকারি, সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে, আমি কি বলবো, এটা তো বলা যাবে না। আল্লাহ বলেছেন জীবন রক্ষা করা, নিজের জীবন বাঁচানো ফরজ। মানুষ কে বলেছে তোমার জীবন বাঁচানো তোমার জন্য ফরজ? তুমি যেভাবে হোক তোমার নিজের জীবন রক্ষা করবা, অন্যের জীবন রক্ষা করবা। একটা মানুষকে রক্ষা করা মানেই তুমি পুরা মানব জাতিকে রক্ষা করলা। একটা মানুষের ক্ষতি করলা মানেই তুমি পুরা মানব জাতি, এটা কোরআন শরীফের কথা। তো আমরা যদি এটা মানি, তাহলে তো আপনি আমাদের সব বিজনেস বন্ধ হয়ে যায়, মানে অনৈতিক বিজনেস। সত্যিকার বিজনেস তো চলতেই হবে, নাহলে মানুষ খাবে কি? আমি ধান তৈরি করব, ওটা বিক্রি করব, একজন ধান কিনে নিয়ে অন্য কিছু বিক্রি করবে, কাপড় বিক্রি করবে, তুলা দিয়ে কাপড় হয়, এটা আল্লাহ তাআলারই ইয়ে। তো সুতরাং এই বিজনেসটাকে আসলে আমাদেরকে, আমরা মানুষের জীবন ভুলে বিজনেসই করেছি। আমার মনে হয় এখন মানব জাতির সময় আসছে মানুষের জীবনকে দাম দেওয়ার জন্য, বিজনেসের পিছিয়ে ফেলে। এটা আমি বললাম। ধন্যবাদ। আমি একটু খুশি আপনার কাছে শেষ একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো যে আপা যে পয়েন্টটি উঠালো, যে মানুষের মানবিকতা, মানুষের সততা এবং মানুষের যে চিন্তাধারা, বিজনেসের চিন্তাধারা, সেটা থেকে বের না হয়ে আসলে এরকম প্যান্ডেমিক বা এরকম মানব জাতির উপরে যে আজকে এই ভাইরাস আক্রমণ করছে, সেটার থেকে বের হয়ে আসা সম্ভব না। ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন, আমরা মনে করি যে যেটি এই মানবিক যে সেবা, সেরকম সেবা দেওয়ার একটি প্রতিষ্ঠান, যেখান থেকে অর্থ লাভ করা, অর্থ আয় করা, ব্যবসা করা,
সুযোগ নেই এবং মানুষকে সেই জায়গাটা থেকে দূরে রাখার এবং মানুষকে মানবিক হওয়ার, মানুষত্বের জায়গাটা দেখিয়ে দিয়ে যে মানুষ মানুষের দুধই খাবে, মানুষ গরুর দুধ খাবে না, এই যে একটা বেসিক কনসেপ্টের জায়গায় বিবিএফ কাজ করে। এতে আপনি মনে করেন যে বিবিএফ এর সাকসেস এবং স্ট্র্যাটেজি সামনে কি? যদি সাকসেসের কথা বলেন যে আমরা কতটুকু খুশি যে আসলে হচ্ছে কিনা, সেটা আমি বলবো যে গ্লাসের যদি একটা গ্লাসকে যদি আমি মেজারমেন্ট করে বুঝাই, এখন 50% আমরা সেই হিসাবে যাইতে পারি নাই। এটা আমার পার্সোনাল এটা একটা হচ্ছে অ্যাজাম্পশন যে এখন পর্যন্ত যারা আমরা স্বাস্থ্য পেশাজীবী, যেটা ম্যাডাম বারবার করে বললেন যে এই ভায়োলেশনটা হচ্ছে কিন্তু আমাদের দ্বারা, এটা সব থেকে দুঃখজনক। এবং একটা আমি বলবো যে এখন নাম ধরে ধরে বলা উচিত যে অমুকজন এই গুঁড়া দুধ কোম্পানিতে গিয়েছে, তো সবাই যাতে তাকে ধিক্কার জানায়। তো এই জিনিসগুলো আমাদের করতে হবে। সেখানে আমরা বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন আমি বলবো যে অনেকটাই ব্যর্থ যে আমরা বহুবার এইসব ফোরামের সাথে স্বাস্থ্য পেশাজীবীদের সাথে বহুবার আমরা মিটিং করেছি, বহুবার তাদেরকে আইনটা সম্পর্কে জানিয়েছি, প্লিজ আপনারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়াবেন না। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে যারা এই যে প্রফেসর এম কে তালুকদার স্যাররা যেরকম তার উত্তরসূরিরা সেই অনুযায়ী, যে সেটা খুবই কম, গুটি কয়েক, আমি বলবো গুটি কয়েক স্যার ম্যাডাম ছাড়া আমি বলবো যে অনেকেই এর সাথে জড়িত, যে সামনে আসছে ঠিকই, প্রোগ্রামে আমাদের বলছে ঠিকই, কমিটমেন্ট দিচ্ছে ঠিকই, ঠিক আছে আমরা ব্রেস্ট ফিডিং এর কথাই বলবো বা কাজ করবো, বাট এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেক্সটে যাই যে কেন আবার ভুলে যাচ্ছি জানি না, তাদের কিসের ওখানে ইন্টারেস্ট আসলে রিয়েলি কাজ করছে, সেই জায়গাতে আমরা বিবিএফ আমি বলবো যে আমরা অনেকটাই ব্যর্থ এই ফোরামে। আর সাধারণভাবে মানুষকে যেটা আমি বলবো যে এটা সবকিছুই আপনি জানেন যে একটা প্রাতিষ্ঠানিক স্ট্র্যাটেজি তখনই স্ট্রং হবে যেখানে তার ফান্ডিং বেসমেন্টটা ভালো হবে, অর্থ যেখানে থাকবে। আপনি যদি একটা গুঁড়া দুধ কোম্পানির কথা চিন্তা করেন, যে তারা যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিচ্ছে, তারা যে বছরে যে বিক্রি করছে, তাদের ফুল একটা মিল্ক কোম্পানির একটা নাম ধরেই বলি, নেসলে কোম্পানির পুরা যে বিজনেসের 80%ই আসে তাদের মিল্ক প্রোডাক্ট থেকে, বেবি প্রোডাক্ট থেকে আসে। 80% তার মানে হিউজ টাকা, ফুল তাদের 100%-এর ভিতরে। এই 80%-এর ভিতরে তারা যদি অনলি 2% যদি ইনভেস্ট করে ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট, সারাদিন টিভিতে শুধু ওটাই চোখে ঘুরবে, মিডিয়াতে শুধু ওটাই চোখে ঘুরবে, সেই তুলনায় আমাদের ফান্ডিং কিন্তু খুবই কম। যেটা কিছুক্ষণ আগেই যেটা নিয়ে ডিসকাশন হচ্ছিল যে থ্রু গভর্নমেন্টেরও সেটা খুবই ফান্ডিং কম, এবং আর আমাদের বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের যেটা কথা বলছেন যে আমাদের এখানে একটা অলাভজনক একটা প্রতিষ্ঠান, নন প্রফিটেবল অর্গানাইজেশন, আমাদের এখানে কোনো মানি মেকিং এর কোনো এখানে জায়গা নেই বা সুযোগ নেই। আমরা যেটা করছি, এই যে ম্যাডামরা আছেন, আরো আমাদের স্যাররা আছেন, যে ডক্টর এস কে রয় স্যার আছেন এখন যিনি চেয়ারপারসন, এবং ম্যাডাম যে ভাইস চেয়ারপারসন, সবাই মিলে বোর্ড অফ ট্রাস্টির অনেক সময় গেছে যে তারা সবার কন্ট্রিবিউশন করেই অর্গানাইজেশনটাকে চালাতে হয়েছে, এবং কন্ট্রিবিউশন থেকেই কিন্তু অর্গানাইজেশন, সেক্ষেত্রে তারপরেও যে একটা ফ্ল্যাগ উঠিয়ে রাখার জন্য, ব্রেস্ট ফিডিং একটা ইস্যু, এখানে সবাইকে আসতে হবে, সবাইকে কাজ করতে হবে, সেটাকে ধরিয়ে রাখার জন্য যথেষ্ট দিনরাত কাজ করা হচ্ছে। এবং সরকারে এখন যে আমি বলবো যে আইইউআইসিএফ এর যতটুকু ইনভেস্টমেন্ট, আমি বলবো যে যতটুকু বরাদ্দ, এটা আমি বলতে কুণ্ঠিত হব না, যেটার মধ্যে বিবিএফ এর বড় একটা উদ্যোগ এখানে আছে, বড় একটা উদ্যোগ বিবিএফ এর থাকার ফলেই কিন্তু এখনো ব্রেস্ট ফিডিং এর যে বিষয়টা একটা কাউন্টেবল, যে হ্যাঁ আমার অপারেশন প্ল্যানে যে একটা অ্যাক্টিভিটিতেও আছে, সেটা আমি বলবো যে এখানে বড় একটা অবদান বিবিএফ এর আছে, যে স্ট্র্যাটেজিতে বিবিএফ আগিয়েছে। এবং আমাদের যে নেক্সট যে স্ট্র্যাটেজি আছে, নেক্সট যে 5 ইয়ার্স এর একটা আমরা যে অ্যাজাম্পশন একটা করছি যে আমরা 5 ইয়ার্স এখানে যাব, সেখানে যাওয়ার জন্য আমি বলবো যে পলিসিগুলো নেওয়া হয়েছে, যদি সেইভাবে যদি যথার্থ ফান্ডিং থাকে বা সব মেকানিজম সিস্টেম যদি সেইভাবে সাপোর্টিভ থাকে, তো আশা করি যে একটা ভালো একটা দৃষ্টান্তমূলক জায়গা এটা যাওয়া যাবে। যে একটা ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে যারা বিশেষ করে আমরা এখন যেটা দেখেছি যে মায়ের দুধের উপকারিতাটা যতটুকু না বলতে হবে, যদি বলি একবার, গুঁড়া দুধের অপকারিতাটা বলতে হবে 10 বার, গুঁড়া দুধ যে খারাপ, শিশুর জন্য খারাপ, এটা বলতে হবে 10 বার। তো এই জিনিসগুলো আশা করি সবাই মিলে বলতেই ইনশাল্লাহ হয়তোবা সময় লাগবে, কিন্তু আশা করি যে সেটা হবে। কিন্তু এক্ষেত্রে সবারই আসলে আসতে হবে, যেটা ম্যাডাম কিছুক্ষণ আগে বলছিলেন, একজন প্রশ্ন করেছেন বিজনেস, যে অবশ্যই নিউট্রিশন একটা প্ল্যাটফর্ম। আমি বলবো যে অনেক বাংলাদেশে এনজিও আছে, বড় বড় ব্যানারের নামের অর্গানাইজেশন আছে, তারা নিউট্রিশনের কাজকে দেখিয়ে, বাট কিন্তু সেখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু আমি বলবো ভায়োলেশন হচ্ছে, তারা করছে, তারা কিন্তু নিউট্রিশনের এই প্রচারণার বিষয়ে, ব্রেস্ট ফিডিং এর প্রচারণার বিষয়ে কিন্তু হয়তোবা 2-4টা মিটিং মিছিল ছাড়া তারা কিন্তু ওইরকম ভাবে ইফেক্টিভলি দেখা যাচ্ছে না, যে আমি 2টা অ্যাডভার্টাইজমেন্ট দিলাম টিভিতে, ঠিক আছে ব্রেস্ট ফিডিং বিষয়ে শুধু বলা হলো, এরকম ডাইরেক্ট কিন্তু ইনভলভমেন্ট নাই। তো নিউট্রিশন ইজ বিজনেস এখন হয়ে গেছে, সব
মানে অনেক প্রতিষ্ঠানের জন্য। আর আমি এটা বারবার করে বলবো, যতক্ষণ না আমরা যারা স্বাস্থ্য পেশাজীবী, আমি একজন পুষ্টিবিদ, আমার মতো অনেক বড় বড় পুষ্টিবিদরা আছে যারা বড় বড় মিল্ক কোম্পানি ব্যানারে আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি, তাদেরকে উৎসাহ দিচ্ছি, সেই প্ল্যাটফর্মকে দাঁড়িয়ে আমরা ব্রেস্ট ফিডিং এর কথা বলছি। সেটা তো দরকার নেই তুমি ব্রেস্ট ফিডিং এর কথা বলো ব্রেস্ট ফিডিং এর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, বা তুমি, এটাই তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি যখন অন্য একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলবো, আমার একটা দায়বদ্ধতা সেখানে থেকেই যায়। সেজন্যই আমার মুখ থেকে হয়তো বা মাঝে মাঝে তাদের মুখ থেকে বের হয় যে যদি আপনি এভাবে না পারেন এই প্রোডাক্টটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াতে পারে। এই যে যদি কথাটা আমাদের স্বাস্থ্য পেশাজীবীদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আমাদের সবাই মিলে যদি আমরা বলতে শুরু করি, এবং সবাই মিলে এখন আমার মনে হয় যেটা সময় এসেছে নামটা না লুকিয়ে, যে অমুক জন এটা বলেছে তাকে এটা বলতে হবে, যে অমুক পেডিয়াট্রিশিয়ান এটা বলেছে, অমুক পুষ্টিবিদ এটা বলে, তার নামটা ধরে এরকম বলতে বলতে যদি সবার একটু যদি আমাদের ওই যে বলে যে চক্ষু লজ্জা যদি জেগে ওঠে সবার, তাহলে হয়তোবা এটা আসবে। তা আশা করি যে সবাই মিলে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, সবাই মিলে যদি এভাবে কাজ করা যায়, যদি ভয়েস রেজ করা যায়, অবশ্যই ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবাই নিশ্চয়ই এটাকে ঠিক হবে আশা করি। সেটা কতদূর সেটা জানি না, যে ম্যাডাম বলো যে 30 বছর, এবং আমারও বলবো যে প্রায় 15 বছর হয়ে গেল এই ব্রেস্ট ফিডিং এর বিষয় বলতে বলতে। তো জানি না যে আরো কতদিন লাগবে সেই জিনিসটা দেখতে, তবে আমরা আশাবাদী, আমরা হোপলেস হচ্ছি না, যে আমরা নিরাশ হচ্ছি না যে হবে না, তবে আমাদের চেষ্টা সদিচ্ছা যেহেতু আছে, আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন, এটুকু বিশ্বাস সবসময় রাখি। ধন্যবাদ। আমি আপার কাছে লাস্ট একটা প্রশ্ন রেখে আজকে অনুষ্ঠান শেষ করবো। আপা, আমার কাছে খুশির যে কথাটি বললো, এটি কিন্তু খুবই একটা টাচি পয়েন্ট, যে ভায়োলেশনের জায়গাটায় আমরা যারা স্বাস্থ্য সেবা প্রদান করছি, আমরা যারা ডাক্তাররা, এই ভায়োলেশনের সাথে মূলত আমরা জড়িত। এটা সামগ্রিক অর্থে আমরা সবাই জানি। অনেক ডাক্তার, অনেক সিনিয়র ডাক্তার যারা এটার সাথে জড়িত, তার ফলে জুনিয়ররাও এগুলোর সাথে জড়িত হয়ে যাচ্ছে। এটা আমরা জানি আপা, এটা কোনো ডকুমেন্টেশন নাম ধরে নাই, কিন্তু আমরা সবাই দেখি, জানি, বুঝি সেই একটা জায়গায়। আপনার কাছে প্রশ্ন দুটো। একটা হলো, আপনি তো বাংলাদেশ নিওনেটাল ফোরামের সাথে জড়িত, আপনি তো বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, আমি জানি ব্রেস্ট ফিডিং আন্দোলনের সাথে ওজিএসবি জড়িত। এই ভায়োলেশন গুলো যারা করে তারা ওজিএসবির সদস্য, তারা নিওনেটাল ফোরামের সদস্য, অথবা পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশনের সদস্য। আপনাদের এই অর্গানাইজেশন গুলোর কনস্টিটিউশনে বা কোথাও কি আপনাদের এই ব্রেস্ট ফিডিং অ্যাক্ট ভায়োলেশন করলে তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়া হবে, এরকম কোনো কিছু আপনাদের কনস্টিটিউশনে আছে কিনা? আপনারা আসলে চান কিনা যে আসলে ব্রেস্ট ফিডিং প্রমোশন করতে, এবং যারা এই ভায়োলেশন করছে আপনারা এই অ্যাসোসিয়েশন থেকে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান কিনা, আপনারাই অর্গানাইজেশন, সেটা আছে কিনা? এটা একটা প্রশ্ন। না থাকলে আপনার পক্ষ থেকে এটার ইনিশিয়েটিভ নেওয়া যায় কিনা। সেকেন্ড প্রশ্ন হলো যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় দেখা যাচ্ছে যে 70% প্রাইভেট সেক্টর। বাংলাদেশ, যেটা আমরা বেবি ফ্রেন্ডলি হসপিটালের কথা যেটা বলছি, সেটা যদি সারা দেশের সমস্ত হসপিটালকেও যদি আমরা ইনক্লুড করতে পারি, তাহলেও 30% অফ দ্য হোল সার্ভিসের হবে, 70% এক্সক্লুডিভ থেকে যাবে। সেহেতু প্রাইভেট সেক্টরে বেবি ফ্রেন্ডলি হসপিটালের ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আপনারা কোনো চেষ্টা করছেন কিনা, এবং এই জায়গাটায় রিসোর্স অ্যালোকেশনের জন্য কোনো অ্যাডভোকেসি হচ্ছে কিনা? আচ্ছা, ধন্যবাদ শামীম। একটা হলো প্রফেশনাল, একটা হলো প্রাইভেট হসপিটাল। আমি দুটো ব্যাপারেই আমি খুব ওতপ্রোতভাবে কাজ করছি। আমাদের বাংলাদেশ পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিওনেটাল ফোরাম, ওজিএসবি, আমাদের যে পিডিয়াট্রিশিয়ান যেটা আছে, যেরকম দুধের কোম্পানিরা কোথায় কন্ট্রিবিউট করে, তারা মেইনলি কন্ট্রিবিউট করে যে তারা যখন কনফারেন্স হয়, সেমিনার হয়, তারা এখানে কনফারেন্স, তারা সাধারণত প্রফেশনাল অর্গানাইজেশন গুলি, ওরা তো মাঠ পর্যায়ে খুব কাজ করে না, তারা একাডেমিক লেভেলে কাজ করে বেশিরভাগ। তো ওরা প্রোগ্রাম করে না, ওরা একাডেমিয়া। তো এই ক্ষেত্রে আমাদের তালুকদার স্যার যেহেতু যিনি এই পদ প্রদর্শক, 1984 সালে আমাদের যে ব্রেস্ট ফিডিং যে বিএমএস কোড হয়েছিল, তখন থেকে স্যারের অ্যাক্টিভ ইনভলভমেন্টে আমাদের এই কোনো অর্গানাইজেশন, আমাদের পিডিয়াট্রিক অর্গানাইজেশন কেউ কখনো পৌডার দুধের থেকে পয়সা নেয়নি। রেজুলেশন আছে,
আমি বিপিএ যখন এক্সিকিউটিভ মেম্বার ছিলাম তখনও গেইন আমাদেরকে 10 লাখ টাকা দিতে চেয়েছিল। আমরা সেই মিটিং করে বলেছি আমরা নেই। এবং ওজিএসবিরা ওরা নিত, ওরাও প্রফেসর সামিনা চৌধুরী, প্রফেসর ফেরদৌসী বেগম প্রত্যেকেই তারাও ব্রেস্ট ফিডিং অনেক কাজ করেছেন, তারাও শেষ পর্যন্ত ওজিএসবিও নেয় না। এবং প্রফেশনাল অর্গানাইজেশন ডাইরেক্টলি নেয় না। এবং আমরা একটা উদাহরণ, গত বছর 3-4 বছর আগে ইভেন যে রয়্যাল কলেজ অফ পিডিয়াট্রিক্স ব্রিটেনের, তারাও কিন্তু পয়সা নিত এবং অনেক। এবার ইন্টারন্যাশনাল পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন ওরা কিন্তু WHO ওদেরকে বারবার বলছে যে ইউ মাস্ট কমপ্লাই উইথ দ্য বিএমএস, মানে যেটা বেসমেন্ট সাবজেক্ট কোড। তো এখন এই কথা নিয়ে আমি এবং স্যার এবং শহীদুল্লাহকে নিয়ে আমরা ল্যান্সেটে চিঠি লিখেছিলাম। লেখা পরে এবং ওরা শেষ পর্যন্ত গত বছর ওরা এতদিন পরে, আমরা বললাম আমরা গরিব দেশ, গরিব পিডিয়াট্রিশিয়ান, তাও তো আমরা দুধের কোম্পানি পয়সা নেই না, তোমরা কেন নাও? আমরা ল্যান্সেটে চিঠি লেখার পরে এবং ওইটা WHO ওখানে একজন আছে টনি ওয়াটারস্টোন, উনি এটা নিয়ে খুব কাজ করেন। এতদিন পরে ওনারা এটাকে ব্যান করেছে, ল্যান্সেট ব্যান করেছে যে না আমরা এই পয়সা নিব না। এখন আমি এটা ইফান যেটা হলো ইফান আমি এটা প্রশ্ন তুলেছিলাম যে প্রফেশনাল অর্গানাইজেশনকে বলা উচিত, বলা হচ্ছে কি দে আর সো লেখাপড়া জানা একটা লার্নেড পারসন, তাদেরকে ডাইরেক্টলি বলা উচিত না যে তুমি এটা করো না। বলা হচ্ছে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এইভাবে ডোন্ট ডু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ভদ্রতা। কিন্তু আমি মনে করি, আমি কিন্তু বাংলাদেশের খুরশিদ জানে আমি কত করা, আমি চিঠি লিখো, যে লেখছে তাকে চিঠি লিখো। আমি 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 প্র্যাকটিসিং পিডিয়াট্রিশিয়ান, আমার কাছে যখনই কোনো আসে তখন আমি বলি রাইট ডাউন, আমি বলি কি আইপিএইচ কমপ্লেন করো, কমপ্লেন করে এটা বন্ধ করো। আমি কিন্তু লজ্জা করি না, আমি ভয় পাই না, আমি বলি তাকে নাম নিয়ে, যে খুশি বলে এখন আমাদের সময় আসছে যে নাম নিয়ে বলার জন্য। আমি তো একজনের নামই রেখেছিলাম নেসলে অমুক, এটা পুরো প্রচার হয়ে গেছে, মানে একজনের নাম নিয়ে বলছে উনি নেসলের জন্য করেন, উনি নেসলে অমুক। এরকম ভাবে আমি কিন্তু মনে করি যে এটা কিন্তু বলা উচিত, আসলে পার্সন ভাবে বলা উচিত। এবং আমি নিজে পার্সোনালি সবসময় কমপ্লেন করি যে অমুকে লেখছে চিঠি দাও। এবার যে কেউ যদি ভালো লেখে, ভালো করে তাকেও চিঠি দিতে বলি, খুশিকে বলি খুশি ছেলেটাকে চিঠি দাও, আমার পিডিয়াট্রিশিয়ান, সে এত কষ্ট করছে, সেই ভোলাতে বসে বুকে দুধের প্রচারণা করছে, ওকে চিঠি দাও, যে ওকে থ্যাংক ইউ বলো। মানে আমি পার্সোনালি লোককে ইনভলভ করতে চাই যে না তুমি ভালো কাজ করছো, তুমি খারাপ কাজ করছো, কেন আল্লাহর কাছে জবাব কিন্তু আমাকে দিব। ও করছে দেখে আমি করবো এটা বললে হবে না, তুমি কেন করছো, আল্লাহর কাছে এইভাবে জবাব দিতে হবে। তো প্রফেশনালে এখন এতদিন পরে ইন্টারন্যাশনাল পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন যেটা, সেটাও কিন্তু বলছে আমরা যেরকম যখনই গেছি তালুকদার স্যার শুদ্ধ পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন বিভিন্ন ইন্টারন্যাশনাল, সেইখানে যখনই দেখছি যে বিভিন্ন দুধের কোম্পানির বুথ, তখন আমরা একটা চিঠি লিখছি, স্যার আমরা সবাই মিলে চিঠি লিখে সেখানে জমা দিয়ে আসছি যে ইউ আর নট ডুইং দ্য রাইট থিং, এদের বুথ থাকা উচিত না। অস্ট্রেলিয়া চিঠি দিয়েছি, সাউথ আফ্রিকা গেছি, যেখানে আমরা সবাই গেছি, শহীদুল্লাহ গেছে, আমরা সব জায়গায় কিন্তু চিঠি দিয়েছি দুধের কোম্পানির কোনো পয়সা নেওয়া উচিত না। প্রফেশনালি আমাদের বিএনএফ, আমাদের বিপিএ এরা জীবনও কখনো নেয়নি এবং ডাইরেক্টলি বলেছে। এখন দুই একটা কালো গরু দুষ্ট লোক থাকতে পারে, তাদেরকে ডাইরেক্টলি বলা উচিত। হ্যাঁ, এটা গেল একটা। আর এইটা আমরা প্রফেশনালি বলছি এবং আমরা বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কিন্তু এখন আমি বলছি যে ডাইরেক্টলি আইপিএইচএন থ্রুতে, এবং অনেক যে আমি ঠেকাইছি, বরিশাল মেডিকেল কলেজে নেসলে বুথ বানাবে, আমি ওকে ডিপার্টমেন্টের হেডকে বললাম এই তুমি কি করছো, বলে হ্যাঁ আমার বানাচ্ছে। আমি তুমি বানাচ্ছো কি করো, ও একটু কেমন জানি এটা। আমি বলে এক্ষুনি চিঠি দেওয়া হচ্ছে। আইপিএইচএন চিঠি নিয়ে যখন দিলাম বললাম ম্যাডাম বন্ধ। এরকম ডাইরেক্টলি পদে পদে আমি যেখানে আমার সুযোগ হয়েছে সেখানে আমি প্রিভেন্ট করেছি। এটা গেল একটা। আরটা কি প্রশ্ন করলে যেন আমরা প্রাইভেট। এখন আমাদের বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন আমরা শুধু যে সরকারি হাসপাতাল করছি তা না, আমরা কিন্তু বড় বড় হাসপাতালগুলিতে যেরকম অ্যাপোলোতে ডক্টর ইকবাল আছেন, ডক্টর কামরুল আছেন, ওরা কিন্তু বুকের দুধ খাওয়ান।
ডক্টর নার্গিস আছেন আমাদের ইউনাইটেড হসপিটালে, উনি ওখানে সুন্দর বুকের দুধ খাওয়ানোর যে কি সুন্দরভাবে করেছেন। গ্রিন লাইফে আমরা করেছি, গ্রিন লাইফে, এবং আমরা আমি নিজে অনেক প্রাইভেট মেডিকেল প্রাইভেট 473টা হসপিটালকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, প্রাইভেট হসপিটালকে। আর এই বছর প্ল্যান আছে যে এই বছর আমরা 700 কে দিব এই বছরে। এটা আমাদের প্রাইভেটের জন্য, এটা আমাদের অলরেডি আমরা করছি। গত বছর 470টা আমরা প্রাইভেটে ট্রেনিং দিয়েছি, মানে আওতায় নিয়ে আসতে পেরেছি। এবং এর মধ্যে অনেকগুলো, যেমন স্কয়ার হসপিটালকে আমরা নিতে পারি নাই এখনো, স্কয়ার হসপিটাল এখনো আসে নাই। আমরা কয়েকবার চিঠি দিয়েছি থ্রু গভর্নমেন্ট, তারা বলেছে যে আমরা স্কয়ার হসপিটাল ট্রেনিং নেয়নি এখন পর্যন্ত, যে তারা নিবে না ট্রেনিংটা। স্কয়ার বাদে বড় হসপিটাল সবগুলো হয়েছে, ট্রেনিং হয়েছে কিন্তু অত ইফেক্টিভ ভাবে হয় নাই। কিন্তু ম্যাডাম স্কয়ার হসপিটালে শেষ পর্যন্ত লিভার কেয়ার, জি ওরা করেছে, ওরা এবং ইউনাইটেড হাসপাতাল যারা অ্যাক্টিভলি, তারা খুবই ভালোভাবে কাজ করছে। গ্রিন লাইফ হসপিটালে আমাদের পিডিয়াট্রিশিয়ান যারা আছে, প্রফেসর শায়লা খাতুন আছেন এবং পিডিয়াট্রিশিয়ান ডক্টর রাকিব আছেন প্রফেসর, ওনারা কিন্তু খুব ভালোভাবে করছেন। তারপর আমি নিজে অনেক মেডিকেল কলেজে গিয়েছি প্রাইভেট, তারাও চেষ্টা করছেন। তো এখন প্রাইভেট গুলিকে আমরা ইনক্লুড করছি। আশা করি ইনশাআল্লাহ যদি আমাদের ঠিকমতো বাজেটটা ঠিকমতো সঠিক সময় পাওয়া যায়, আমরা কাজ করার যদি সময় পাই, অবশ্যই আমরা এইখানে আমরা কন্ট্রিবিউট করতে পারবো আশা করি ইনশাআল্লাহ। আপা অসংখ্য ধন্যবাদ আপা। আমরা আপনাদের কাছ থেকে অনেকগুলো বিষয় আজকে আলোচনা হলো। একটা কনক্লুশনে আলোচনা বিষয় যে এই কোভিড সিচুয়েশনের জন্য আমাদেরকে অনেক বেশি ইনভেস্টমেন্ট এবং জোর দিতে হবে প্রচার প্রচারণার দিকে, মাদেরকে জানিয়ে দিয়া প্রচার প্রচারণার মাধ্যমে বিভিন্ন মিডিয়া হাউস, পত্রিকা, টিভি চ্যানেল, এদেরকে এটার সাথে এঙ্গেজ করাটা খুবই জরুরি। সাংবাদিকরা একটা বড় ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি। আমরা আলোচনা একটা জায়গায় এসেছি যে আমাদের ব্রেস্ট ফিডিং সাবস্টিটিউটের জন্য যে লিগাল অ্যাকশন গুলো নেওয়া উচিত, যার জন্য আমাদের রিসোর্স খুবই কম। আমরা মনে করি যে এখানে রিসোর্স বাড়াতে হবে এবং এই জায়গাটায় হয়তো কনসালটেন্ট হোক, আপনার লয়ার, এদেরকে নিযুক্ত করা সরকারের পক্ষ থেকে বা অন্যান্য ডোনারদের পক্ষ থেকে, যেন বিএমএস অ্যাক্টের এগেইনস্টে তারা সারা বছর ব্যাপী কাজ করতে পারে এবং লিগ্যাল অ্যাকশন গুলো নিতে পারে। থার্ড যেটি আমরা আলোচনা করলাম সেটি হলো যে আমাদের যারা ইনভেস্টমেন্ট করছে নিউট্রিশনের জন্য, তাদের মধ্যে যদি আমরা ব্রেস্ট ফিডিং এর জন্য, প্রমোশনের জন্য এবং এটা প্রোটেকশনের জন্য একটা পলিসি লেভেলে আমরা বলতে পারি যে তাদের টোটাল ইনভেস্টমেন্টে একটা পার্সেন্টেজ ব্রেস্ট ফিডিং এর জন্য তাদের করতে হবে। তারা নিজেরাই করুক, কিন্তু ইনভেস্টমেন্ট রাখতে হবে, এরকম একটা পলিসি অ্যাডভোকেসি আমাদের করা উচিত বলে আমরা মনে করি। ফোর্থ যেটা আমরা আলোচনা করলাম যে আমাদের একটা বড় স্ট্রেংথ হলো যে আমাদের প্রধানমন্ত্রী এই ব্রেস্ট ফিডিং কে প্রমোশন করেন, তিনি এটা ধারণ করেন। আমরা তার মাধ্যমে আরো কিভাবে ইফেক্টিভলি ব্রেস্ট ফিডিং এর জন্য কাজ করতে পারি, সবাই একসাথে মিলে, সবাইকে নিয়ে। তবে ব্রেস্ট ফিডিং শুধুমাত্র যে এনএনএস এর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এজেন্ডা হবে বা তাদের বিজনেস হবে এটা না, এটা সবার যেন বিজনেস হয় সেই ব্যাপারে আমাদেরকে আরো মনোযোগী হয়ে কাজ করতে হবে। প্রাইভেট সেক্টরে যে সমস্ত হসপিটাল রয়েছে তাদেরকে এটার ভিতরে আনতে হবে এবং আমাদের অ্যাসোসিয়েশন গুলো যারা রয়েছে তারা ভালো কাজ করছেন, তারা ব্রেস্ট ফিডিং এর জন্য তারা যারা সাবসিডি দুধ কোম্পানির কাছ থেকে যে টাকা নেওয়া সেটা তারা নেন না, কিন্তু আমরা মনে করি যে তারা যদি আরো তাদের অ্যাসোসিয়েশনের মেম্বারদের মধ্যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করানো যায়, ইন্ডিভিজুয়াল লেভেলে তারা যেন বায়াস না হয়, তারা যেন পারচেজ না হয়ে যায়, সেটির জন্য অ্যাসোসিয়েশন গুলো যেন আরো শক্ত ভূমিকা নেয়, সেটি আমরা আজকের আলোচনা থেকে পলিসি লেভেলে যে অ্যাডভোকেসি আমরা করতে পারি। তো আমরা এই কয়েকটা জিনিস দেখে আমাদের আজকে আপনাদের সাথে আলোচনার পলিসির যে আমাদের রিকমেন্ডেশন গুলো এগুলো আমরা আনবো। এবং সবশেষে আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়ে আমাদের সাথে কথা বললেন, সময় দিলেন আপা, আপনার অভিজ্ঞতা শেয়ার করলেন। খুশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিবিএফ এর মতন একটি অর্গানাইজেশন আপনি পরিচালনা করছেন, আপনার নেতৃত্বে সারা দেশে ছড়িয়ে পড়ছে এবং আপনি যেটা বললেন যে প্রাইভেট সেক্টরকেও আপনারা অনেক দূর অনেককে অলরেডি ট্রেনিং দিয়ে দিয়েছেন। আপনার যে মনোবল যেটা রয়েছে, আমি বিশ্বাস করি যে
আপনার নেতৃত্বে ব্রেস্ট ফিডিং এই প্রজন্মের আপনি মূল নেতৃত্ব আমি বলবো, ব্রেস্ট ফিডিং কে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। আপা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক একটা ধন্যবাদ। মানে আমি বলবো যে খুব একটা ভালো একটা আলোচনা আমার মানে অন্তর্ভুক্ত হতে পেরেছি। অনেক ধন্যবাদ। আশা করি সেই সাম আপটা যেটা বললেন সেটা যেন ইমপ্লিমেন্টেশনে যেন আগায়। একটু আগে যায়। হ্যাঁ, অনেক ধন্যবাদ। একটু কড়া কথা হয়েছে, জি একটু অনেক কঠিন শক্ত কথা হয়েছে। হ্যাঁ, জি। শক্ত হয়েছে। তো আমি মনে করি এটাই জীবনের বাস্তবতা, এটাকে নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। এইভাবে এগিয়ে চলতে কাজ হবে। করলে আমরা সত্য ও ন্যায়টাকে আমরা আমাদের কাছে ফিরে পাবো। ব্রেস্ট ফিডিং জি। হচ্ছে একটা ন্যায় জিনিস। অনেক ধন্যবাদ সবাইকে। আমি আপনাকে অনেক আসসালামু আলাইকুম। ধন্যবাদ।